আচ্ছা, এর আগে চ্যাপ্টার নাম হচ্ছে কি জীবন ও তার বৈচিত্র্য। ঠিক আছে, এর আগে তোদেরকে এই যে জীবের উৎপত্তি কিভাবে হয়েছিল, ঠিক আছে, পাতা হচ্ছে না, এই বইয়ের সাথে তাহলে মিলবে না, প্রথম চ্যাপ্টারটাই। ঠিক আছে, তো না ঠিক আছে, তো এই জীবন ও তার বৈচিত্র্যের প্রথম যে জীবের কিভাবে উৎপত্তি হয়েছে, আমাদের পৃথিবীতে জীব কিভাবে এসছে তার কিন্তু আমি ঠিকঠাক করে লিখে দিয়েছি, মানে সেই ক্লাসটা আমি করে দিয়েছি। সেকেন্ড ক্লাসে আমি করেছি কি, যে এই যে বিভিন্ন জীবের বৈচিত্র্যময় আমাদের পৃথিবী, কোন কোন বৈচিত্র্য কি কি, আর আমাদের এই যে জীবন বিজ্ঞান কেন পড়বো, বা জীবন বিজ্ঞানের সাথে কোন কোন শাখার যুক্ত আছে, জীবন বিজ্ঞানের সাথে কি কি আছে না আছে, এ টু জেড আমরা পড়েছিলাম। ঠিক আছে, আর আজকে যেটা আমি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কি ট্যাক্সোনমি। ঠিক আছে, কি বলবো? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি এর বাংলা অর্থ কি জানিস তোরা? হ্যাঁ, ট্যাক্সোনমি বা জীবনের শ্রেণীবিন্যাস। বইটা সবাই বন্ধ করে দে। ঠিক আছে, সবাই বই খোলা রাখবে না, এই বই বন্ধ করে দে করে দেখ। প্রথমে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি জিনিসটাকে আমি কয়েকদিন ধরে তোদের বলছি ট্যাক্সোনমি জিনিসটা কি, এটাকে বুঝতে হবে। ট্যাক্সোনমি হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের শ্রেণী বিভাগের পর তাদের নামকরণ এবং শনাক্তকরণের পদ্ধতি হচ্ছে কি বিধিবিন্যাস বা ট্যাক্সোনমি। বুঝতে পারলি না? পারলি না। এই যে ট্যাক্সোনমি মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য মানে কি, আমার বৈশিষ্ট্য আলাদা, কুকুরের বৈশিষ্ট্য আলাদা, ছাগলের বৈশিষ্ট্য আলাদা, আমি দু পা দিয়ে হাঁটাচলা করি, কুকুর 4 পা দিয়ে হাঁটাচলা করে, হাতির বৈশিষ্ট্য আলাদা আছে। তো ওরকম এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের যে শ্রেণীবিভাগ, মানে একটা জীবকে যে আমরা, প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে তো, প্রত্যেকটা জীবের, ছাগলের বৈশিষ্ট্য, গরুর বৈশিষ্ট্য, সবার ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা জীবকে, জীব মানে কি পুরো উদ্ভিদ জগৎ, পুরো প্রাণী জগৎ কিন্তু, ঠিক আছে, আমরা পুরো উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে যে শ্রেণীবিভাগ করেছি, ঠিক আছে, বা বিধিবিন্যাস করেছি, এটাই হচ্ছে ট্যাক্সোনমি। এই যে পুরো প্রাণী জগৎ এবং পুরো উদ্ভিদ জগৎকে তাদের বৈশিষ্ট্য অনুসারে, কি অনুসারে, তার বৈশিষ্ট্য অনুযায়ী যে ভাগটা করেছি তাকে আমরা কি বলবো রে বাবু? ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমির আমরা প্রথমে ইতিহাস জানবো। ঠিক আছে, বললাম না যে ইতিহাস খুব দরকার, ইতিহাস ওই জন্য আমার মানে প্রিয় সাবজেক্ট। ঠিক আছে, হতে পারি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু ইতিহাস আমাকে খুব ভালো লাগে। যাই হোক, তো এই যে ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি কেন প্রয়োজন হয় বা ট্যাক্সোনমি কখন থেকে চালু হয়? ঠিক আছে, তো প্রথমে 2000 খ্রিস্টপূর্বাব্দ, মানে কি বলতো? আচ্ছা, খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ তো জানিস তো? জানিস না ইবা কেন? হ্যাঁ, ভেরি গুড। যীশু খ্রিস্টের জন্মকে যদি আমি 0 বছর ধরি, যীশু খ্রিস্টের জন্মের আগে হচ্ছে কি খ্রিস্টপূর্বাব্দ, আর যীশু খ্রিস্টের জন্মের পরে হচ্ছে কি খ্রিস্টাব্দ। এটা আমি ক্লাস 6 এর 2 নম্বর ক্লাসে করে দিয়েছি, দেখে নিবি। ঠিক আছে, হ্যাঁ শুনে নিয়েছিস তুই, তাহলে ভেরি গুড। ওই তখন ওটা তোর মনে আছে, কিন্তু নিজের পড়া তোর মনে থাকে নাকি মই না, কি আর বলবো। প্রথমে যে ট্যাক্সোনমি কথাটা প্রথমে কোথায় পাওয়া যায় বলতো? বেদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ঋগ বেদে, 2000 বিসিতে। কত রে? 2000 বিসিতে, মানে কি বিফোর খ্রিস্ট। ঠিক আছে, মানে খ্রিস্টের জন্মের আগে ঋগ বেদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বাবু? ঋগ বেদে পাওয়া যায়। ঠিক আছে, ভাবতে হচ্ছে ইতিহাস পড়ছি আমরা, জীবন বিজ্ঞান পড়তে গিয়ে ইতিহাস পড়ছি, ভাবা যায়। ওই সময় প্রাচীন ভারতে একটা কি ডাক্তার ছিল, ভালো ডাক্তার কিন্তু খুব, তখন ডাক্তার এগুলো এই যে অ্যালোপ্যাথি ওষুধ এগুলো কিনো না, তখন কি চলতো রে?
গাছান। তখন পুরো প্রাচীন ভারতে যাকে বলবো আমরা আয়ুর্বেদিক ওষুধ, ঠিক না? ইংরেজরা আসে আমাদের এগুলো অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি জিনিসটা চালু করলো, ইংরেজরা আসে, ঠিক না? আর আমাদেরকে পুরো ভারতবর্ষকে মানে মৃত্যুর দিকে আগিয়ে নিয়ে গেল, ঠিক না? আগে হ্যাঁ আগে ফারুক স্যার, ঠিক ঠিক, এই ফারুক স্যার তো ওই বেটা তো হারামি না, ঠিক কিনা? কেন দিল ফারুক স্যারের ফরমান বলতো? যাই হোক, শোন আমরা অত কিছু যাচ্ছি না, আমরা নিজের পয়েন্টে আসছি, ঠিক আছে? আমাদের পয়েন্ট হচ্ছে কি, তখনকার প্রাচীন ভারতে একটা কি ছিল বলতো, ডাক্তার ছিল, ভেষজ ভেষজ উদ্ভিদ মানে আয়ুর্বেদিক ডাক্তার ছিল, যার নাম হচ্ছে কি সুশ্রুত। কি রে বাবু? সুশ্রুত। হ্যাঁ, সুশ্রুত এই উদ্ভিদকে, এই সুশ্রুত ডাক্তারটা ভেষজ উদ্ভিদকে, কি রে, ভেষজ উদ্ভিদকে ও 37টি ভাগে ভাগ করে। কি কটি ভাগে ভাগ করে? সুশ্রুত কি করে, মানে আমরা এই বললাম না, প্রথমে বললাম ট্যাক্সোনমি মানে ভাগাভাগি পড়ছি আমরা, বৈশিষ্ট্য অনুসারে ভাগাভাগি পড়ছি। তো সুশ্রুত প্রথম, তো এই যে ট্যাক্সোনমি কথাটা, যে ভাগাভাগি ব্যাপারটা আমরা ঋগ্বেদেই পাই, ঠিক না? তো সুশ্রুত ভেষজ উদ্ভিদকে 37টি ভাগে ভাগ করে। ওর পরে তো আরো পণ্ডিত আছে, দেখবি যে পণ্ডিতেরও পণ্ডিত থাকে, ঠিক না? বাপেরও বাপ থাকে, বাপেরও বাপ থাকে, जिसको हम दादाजी कहते हैं, ঠিক না? তো ওরকম এই সুশ্রুতের পরে তোর আরেকজন আসলে অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। কি রে, নাম শুনেছিস? বাহ, এই অ্যারিস্টটল এর কিন্তু একটু প্রাণী জগৎকে, এ কি করলো, প্রাণী জগৎকে দুটা ভাগে ভাগ করলো। কটা ভাগে ভাগ করলো রে বাবু? দুটা ভাগে। তো সুশ্রুত ভেষজ উদ্ভিদকে কটা ভাগে ভাগ করলো? লিখছি 37টা ভাগে সুশ্রুত ভাগ করলো। এবার অ্যারিস্টটল প্রাণী জগৎকে আমাদের দুটা ভাগে ভাগ করলো। একটা হচ্ছে কি ইনাইমা, তখনকার ভাষারে বাবু, ইনা-ইমা, এটা হচ্ছে কি ইনাইমা, আর 2 নম্বরটা হচ্ছে কি অ্যানাইমা। হ্যাঁ, আচ্ছা মা দিদি, অ্যানাইমা, ঠিক আছে? আর এদের হচ্ছে কি একটা হচ্ছে কি লাল লাল রক্তযুক্ত, একটা হচ্ছে কি রে বলতো, এটা আর লাল রক্তবিহীন। লাল রক্ত বিহীন মানে মানে এ পুরো প্রাণী জগৎকে দুটা ভাগে ভাগ করলো। একটা হচ্ছে যেগুলো প্রাণীর লাল রক্ত আছে যাকে বলবো ইনাইমা, আর যেগুলো প্রাণীর লাল রক্ত নাই, যেরকম চিংড়ি মাছের টিকটিকি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি অ্যানাইমা, ঠিক আছে? এখনকার তুই যদি এখনকার যুগের যদি তুই প্রাণীর সাথে মিলাস, এটা হবে কি মেরুদণ্ডী প্রাণী, একটা হচ্ছে কি অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? অমেরুদণ্ডী প্রাণীদের কি মানে প্রযোজ্য, মেরুদণ্ডী প্রাণী হচ্ছে ইনাইমা। এখন যদি মিলাস, কিন্তু এখন তো এগুলো আগে বলেছিল, আমরা আগের 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 কথা আমরা এখনো শুনছি, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, তারপরে তারপরে ফের পণ্ডিত আসলো একজন, এটা 1 নম্বর। এ তো উদ্ভিদকে 37 ভাগে ভাগ করলো, অ্যারিস্টটল কটা ভাগে ভাগ করলো? দুটো ভাগে, ঠিক আছে? তারপরে যে লোকটার নাম, তার নাম হচ্ছে থিওফ্রেটাস। বাবা, থিওফ্রেটাস, এই লোকটা একটা বই লিখেছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে দা হিস্টোরিয়া, হ্যাঁ, কি প্লান্টেরাম, এই বইটা লিখেছিল। এই বইয়ে এ কি করেছিল, এই থিওফ্রেটাস, ঠিক আছে, এই বইটাতে 480টি উদ্ভিদের নামকরণ করেছিল, মানে ভাগ করেছিল। আর 480টি বিভিন্ন ধরনের উদ্ভিদকে 3টা ভাগে ওরা ভাগ করেছিল, এই লোকটা, ঠিক আছে? ভালো করে বুঝবি কিন্তু, 3টা ভাগে। এই থিওফ্রেটাস দা হিস্টোরিয়া অফ প্ল্যান্টেরাম, এখানে একটা বইয়ে
মানে এক এক করে 480টা গাছের নাম লিখলো, ঠিক আছে, আর গাছগুলোকে ও 3টা ভাগে ভাগ করলো। আমরা এখনো ওটা ভাগে ভাগ করে আসছি। একটা হচ্ছে কি গুল্ম জাতীয়, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে বৃক্ষ, ঠিক আছে, একটা হচ্ছে বৃক্ষ, একটা হচ্ছে বিরুৎ। নাম শুনেছিস সেগুলো? হ্যাঁ, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে, আরে কিন্তু অনেক কিছু শুনতে হবে, ঠিক আছে, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে কি বৃক্ষ, একটা হচ্ছে কি বিরুৎ, ঠিক আছে, বুঝতে পারলি? বোঝা গেল? এই জন্য এই এ কিন্তু ভালো, মানে ভালো ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, থিওফ্রেটাস কিন্তু ভালো ইম্পর্টেন্ট। এই গুল্ম, বৃক্ষ এবং বিরুৎ। হ্যাঁ, মেঘা উপরে, ও ভিতরে গেল, কথা বলবেন? আচ্ছা, হ্যাঁ, তো একটা হচ্ছে কি গুল্ম জাতীয়, একটা হচ্ছে কি বিরুৎ জাতীয়, একটা হচ্ছে কি বৃক্ষ জাতীয়, ঠিক আছে। এই থিওফ্রাস্টাস কিনা, এই থিওফ্রাস্টাসকে আমরা কি বলবো বলতো? ফাদার অফ বোটানি বলবো। মানে আচ্ছা, আমরা এর আগের দিন পড়েছিলাম না, একটা হচ্ছে বোটানি, একটা হচ্ছে জুলজি। বোটানি মানে কি রে বাবু? মানে উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ সম্বন্ধে। আর জুলজি মানে হচ্ছে কি সমস্ত ধরনের প্রাণী সম্বন্ধে, ঠিক কিনা? তো এই যে বোটানি, এই বোটানির বাপ বলা হয় একে, ফাদার অফ বোটানি, ঠিক আছে। তো একে আমরা কি বলবো? ফাদার অফ বোটানি, ঠিক আছে, ফাদার অফ বোটানি বলবো কাকে রে? এই থিওফ্রাস্টাসকে আমরা কি বলবো? ফাদার অফ বোটানি, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, বুঝতে পারলি? রোমে অনন্ত আরো অনেক কিছু আছে, আমরা যেটা গুরুত্বপূর্ণ ওটাই আমরা করবো। এখান থেকে কারো অসুবিধা? পুরো একদম বুঝে গেছিস? কিরে, তোর তো প্রবলেম হচ্ছিল মনে হয়, সমস্যা নাই তো? ঠিক আছে, এবার দেখ আর একটা বিজ্ঞানীর নাম আমাদের মনে করতে হবে, যার নাম হচ্ছে কি বিখ্যাত বিজ্ঞানী, এই বিজ্ঞানীটা খাতারনাক বিজ্ঞানী, ঠিক আছে, এর নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই বিজ্ঞানীর নাম হচ্ছে কি রে বাবু? ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। এই ক্যারোলাস লিনিয়াস এ কি করে উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিভাগ, দ্বিপদ নামকরণ ও হায়ারার্কি পদ্ধতিতে, উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিভাগ, দ্বিপদ নামকরণ এবং হায়ারার্কি পদ্ধতিতে জীবের শ্রেণীবিভাগ করে আধুনিক মানে বর্তমানের ট্যাক্সোনমিটা তোর সূচনা করেছিল কে? এই লিনিয়াস। কে করেছিল রে? লিনিয়াস, ঠিক আছে, বুঝতে পারলি তো? আচ্ছা, তো এই ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিভাগ এবং দ্বিপদ নামকরণে হায়ারার্কি পদ্ধতিতে জীবের শ্রেণীবিভাগ আধুনিক, বর্তমানে, আধুনিক মানে কি বর্তমানে যে ট্যাক্সোনমিটা এই লিনিয়াস এই বেটা মানে দিয়েছিল, ঠিক আছে, যে এই বেটা ক্যারোলাস লিনিয়াস বর্তমানে যে ট্যাক্সোনমিটা, তাহলে একে বলা হয় ট্যাক্সোনমি বিদ্যার জনক। কি বলা হয় রে বাবু? ট্যাক্সোনমি বিদ্যার জনক কাকে বলা হয়? এই ক্যারোলাস লিনিয়াসকে আমরা কি বলবো? ট্যাক্সোনমি বিদ্যার জনক, ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? এরপরে দেখ, এই ট্যাক্সোনমির জন্য কিনা 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস, বৈশিষ্ট্য, যে কোনো প্রাণীর বৈশিষ্ট্য, যেরকম এই যে বিড়াল দেখতে পাচ্ছিস, এই বিড়ালের বৈশিষ্ট্য কি? এ পটি করে ঢাকিয়ে দিবে, ঠিক কিনা? কিন্তু ওরকম কি অন্য কোনো প্রাণী করে? ওর বৈশিষ্ট্য, ওকে আমরা কি করেছি বলতো? 3টা জিনিস ভালো করে দেখেছি। কটা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে কি বলতো? একটা হচ্ছে প্রথম, যেটা হচ্ছে শনাক্তকরণ। প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এর নাম হচ্ছে কি শনাক্তকরণ। শনাক্তকরণ মানে তুই দেখছিস, শনাক্ত করছিস যে কি আছে জিনিসটা, ওর মধ্যে কি কি আছে, না আছে, হ্যাঁ আছে, শনাক্ত করছিস। তারপরে হচ্ছে কি শনাক্তকরণের পর হচ্ছে কি নামকরণ। শনাক্তকরণের পর হচ্ছে কি নামকরণ, ঠিক আছে। শনাক্তকরণ হচ্ছে কি নামকরণ, আর তারপরে হচ্ছে কি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস
বিন্যাস। তো তিনটা জিনিস আমরা ভালো করে দেখবো, একটা হচ্ছে কি শনাক্তকরণ, একটা হচ্ছে নামকরণ, একটা হচ্ছে শ্রেণীবিন্যাস। যে কোনো জীবের তোকে আগে শনাক্তকরণ করতে হবে, এটা উদ্ভিদ না প্রাণী, এটা কোন ধরনের উদ্ভিদ, এটা কোন ফল হচ্ছে, শনাক্ত করতে হচ্ছে। তারপরে ওকে নাম দিতে হচ্ছে, তারপরে ওকে শ্রেণীবিন্যাস করতে হবে। শ্রেণী মানে কোন পর্যায়ে ফেলা যাবে, কি করা যাবে না করা যাবে একে। হ্যাঁ ঠিক আছে, তিনটা জিনিস কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যেরকম আমরা বলছি কোন জীবকে জীবগোষ্ঠীর পৃথক নামে অবৈধ নামকরণ বলা হয়। যে কোনো জীবকে যদি পৃথক নামে করা হয় সেটাকে নামকরণ, আমরা নামকরণটা আসছি, টেনশন নিবি না, ঠিক আছে। আর একটা বিজ্ঞানীর নাম পর লাস্ট, ঠিক আছে। এই কিন্তু মুখস্থ করতে হবে বাবু, যে কোনো কোশ্চেন ক্রিটিক্যালে দিবে কিন্তু। আমি কিন্তু জিস্ট মানে পুরো বইটা ছেকে তারপর কিন্তু এগুলো তোদের পড়াচ্ছি। বই কিন্তু হাবি হাবি অনেক কিছু আছে, ভিডিওতে পেয়ে যাবি, টেনশন নাই, তখন দেখবি ভিডিও দেখে দেখে পোজ করে পেয়ে যাবি, ঠিক আছে। তারপরে দেখ একটা জিনিস, যে বিজ্ঞানের নাম এপি দা কান্ডাল, এপি দা ক্যান্ডেল, ক্যান্ডেল, ঠিক আছে। এই যে বইটা লিখেছিল দা দা এলিমেন্টারি বটানি, কি রে, না না সরি সরি সরি, থিওরি অফ এলিমেন্টারি বটানি, থিওরি অফ এলিমেন্টারি, ELEMENTDARY বটানি, ঠিক আছে। এই বইটা লিখেছিল, ঠিক আছে, এপি দা ক্যান্ডেল, এই বইটা লিখেছিল, যার নাম হচ্ছে কি থিওরি অফ এলিমেন্টারি বটানি, ঠিক আছে। এখানে কি এই বইটাতে ট্যাক্সোনমি কথাটা প্রথম দিয়েছিল কে, এপি দা ক্যান্ডেল। এই বইটাতে ট্যাক্সোনমি যে কথাটা, যে ট্যাক্সোনমি কথাটা প্রথম এই বইটা থেকে দিয়েছিল, ঠিক আছে। এই বইটাই পাওয়া যায়, ঠিক আছে। প্রথম ব্যবহার করা হয় ট্যাক্সোনমির যে ব্যবহার, ঠিক আছে, ট্যাক্সোনমির ব্যবহার এই বইটাতে পাওয়া যায় প্রথম, ঠিক আছে। তো লিনিয়াস ট্যাক্সোনমির নিয়ম কানুন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন তথ্য প্রদান করায় তাকে বিন্যাস বিধির জনক বলা হয়, ঠিক আছে। এবার ট্যাক্সোনমির বিভিন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে, ট্যাক্সোনমি আছে কিনা অনেক রকমের বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এটা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে, একটু ঘিঞ্চি মনে হলেও, ঠিক আছে, সুন্দর করে বুঝতে হবে যে ট্যাক্সোনমির কি কি বৈশিষ্ট্য, কি কি না, এগুলো কিন্তু সুন্দর করে বুঝতে হবে। যেরকম দেখ, একটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, একটা হচ্ছে ট্যাক্সন, একটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ। হ্যাঁ, এখান থেকে আমাকে পড়তে হবে। যেরকম ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি, ইন্টারেস্টিং লাগছে না, যাই হোক একটু একটু ই হবে, টেনশন নাই। ট্যাক্সোনমিক ক্যাটাগরি হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে জীবদেহের গোষ্ঠীভুক্তকরণে ওই স্তর বা পর্যায়কে বলা হয় ট্যাক্সোনমিক ক্যাটাগরি। মানে এই যে ট্যাক্সোনমির ক্ষেত্রে বা শ্রেণীবিন্যাস, তুই যে কোনো প্রাণী বা উদ্ভিদকে আস্তে আস্তে শ্রেণীবিন্যাস করবি, এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে জীবদেহের যে গোষ্ঠীভুক্তকরণ, মানে যে কোনো একটা জীবকে যে কোনো একটা গোষ্ঠীতে তুই রাখবি, কোন কোন জীবকে কোন গোষ্ঠীতে রাখবি, মানে কোন ক্যাটাগরিতে রাখবি। যেরকম আমরা কেউ আছে ওবিসি, কেউ আছে SC ST, আছে তো একটা ক্যাটাগরি আছে। তো ওরকম উদ্ভিদ বা প্রাণীকে যে কোন ক্যাটাগরিতে রাখবি ওটাই হচ্ছে তোর ট্যাক্সোনমিক ক্যাটাগরি, বুঝতে পারলি। ওটাই হচ্ছে কি ট্যাক্সোনমি ক্যাটাগরি, মানে কোন কোন প্রাণীটা বা কোন উদ্ভিদটা কোন ক্যাটাগরিতে পড়বে, এটা হচ্ছে কি তোর ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর ট্যাক্সন জিনিসটা কি, ট্যাক্সন জিনিসটা হচ্ছে যখন কোনো নির্দিষ্ট ট্যাক্সোনমি ক্যাটাগরিকে জীব বা জীবগোষ্ঠী দ্বারা প্রকাশ করা হয় এবং নির্দিষ্ট জীবগোষ্ঠীকে বলা হয় একটা নির্দিষ্ট জীব ধরা হয়। ধরুন যে কোনো একটা ক্যাটাগরি আছে, তখন যখন নির্দিষ্ট করে বলা হয় যে এটাই, তখন সেটাকে আমরা বলবো ট্যাক্সন। যেমন আম গাছ হলো একটি ট্যাক্সন যা প্রজাতির নামকরণ হয়েছে ট্যাক্সোনমিক ক্যাটাগরির অন্তর্গত, মানে ট্যাক্সোনমিক ক্যাটাগরি থেকেই ট্যাক্সনটা এসছে, ঠিক আছে। এবার ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ট্যাক্সোনমিক হায়ারার্কি গুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড়, মানে এই যে আমরা জীবের শ্রেণীবিন্যাস করবো, সেটা তো হাতি পর্যন্ত চালু করতে পারি না, ঠিক না। হাতি থেকে চালু স্টার্ট করলাম, ওরা তো করা যায় না। প্রথম ছোট ছোট উদ্ভিদ, মানে ছোট ছোট যেরকম ছোট ক্যাটাগরি থেকে বড় ক্যাটাগরি যায়, ঠিক না। আস্তে 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 ছোট থেকে বড় যায় তো নাকি। তো জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ট্যাক্সোনমিক হায়ারার্কি গুলি ক্রমান্বয়ে ছোট থেকে বড় এবং বড় ভাবে সাজানো থাকে। এটাকে আমরা বলবো কি ট্যাক্সোনমিক হায়ারার্কি, মানে আস্তে আস্তে
ছোট থেকে বড়োর দিকে যখন সাজাবো তখন সেটাকে আমরা বলবো কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিপদ নামকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আয়সা কি হয়েছে, অসুবিধা কোনো? আচ্ছা দেখ শুন, আয়সা তোকে বাড়িতে কি নাম ধরে রাখছে? না ডাক নাম, আর স্কুলের খাতায় কি নাম আছে? না এটা তো হতে পারে না, আর ডাক নাম থাকে না? হ্যাঁ, স্কুলে যে একটা ফুল নাম থাকে, যেরকম আমার নাম, আমি নিজের উদাহরণটা দিচ্ছি, আমার নাম হচ্ছে তামিম রাহি, ঠিক আছে? হ্যাঁ, না আমার স্কুলের খাতায়, আমার আধার কার্ডে, আমার ভোটার কার্ডে, হ্যান ত্যান যত অফিসিয়াল আছে আমার তামিম রাহি, কিন্তু বাড়িতে তুই তামিম রাহি দিয়ে কানা কুত্তার মতো ঘুরবি, তবু তামিম রাহিকে পাবি না। আমার গ্রামে যদি যাস তো কি বলতে হবে, পলাশ বা পেলাস, তো পলাশের বাড়ি কোনটা, ঠিক কিনা? তখন পাওয়া যাবে, ঠিক আছে? বা আমার মামার বাড়িতে যে আছে, ওরা ফের পলাশ নাম জানে না, ওরা ফের তামিম নাম জানে, তো একজনের কি না ধরনের অনেকগুলো নাম থাকে। তো একটা জিনিস দেখ, হুম, একটা জিনিস ভালো করে দেখ, একজনের অনেক রকমের নাম থাকে, কিন্তু আমরা এই যে গাছ, ধরনের যে কোনো গাছ হোক, যে কোনো প্রাণী হোক, আমরা যেরকম ধানকে, ঠিক আছে, আমরা ধানের কথা বলি, ধানকে তোর আমরা ধান বলি, কিন্তু উড়িষ্যায় বলা হয় কি ধানা, ঠিক আছে? বিহারে বলা হয় কি চাওয়াল বলা হয় না, আর মাদ্রাজে বলা হয় নেল্লু, ঠিক আছে? আর মহীশূরে বলা হয় ভাট্টা, আর ইংরেজিতে বলা হয় প্যাডি, বলা হয় তো। তো বিজ্ঞানী নাম মহা মুশকিলে পড়ে গেল, হ্যাঁ সবাইকে নাম দিব তো দিব কি, এই মালটাকে হেতা এখানে এটা নাম বলছে, এখানে ওটা নাম বলছে, তো এর একটা নির্দিষ্ট নাম, মানে গোটা ওয়ার্ল্ডে ওই একটাই নাম থাকবে, ঠিক আছে? গোটা ওয়ার্ল্ডে ওই জিনিসটা মানে ধানের একটাই নাম থাকবে, দিয়েছিল ধানের। বা প্রত্যেকটা জীবের এমন একটা নাম আছে যাকে আমরা কি বলবো, বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? ওই নামটা ধরে পুরো ওয়ার্ল্ড, তুই এখানে ধানকে ধান বলবি, কিন্তু আমেরিকা ছাড়া ওরা কিন্তু অন্য কিছু বলছে, ঠিক না? তো স্পেনে চলে যায়, ওরা কিন্তু অন্য কিছু বলছে, কিন্তু নির্দিষ্ট আকারে বুঝবি কিরকম যে হ্যাঁ এটা ধান। তো ওই জন্য এই বিভিন্ন জীবের আলাদা আলাদা নাম থাকতো না, তবে এই শনাক্ত করার জন্য, ঠিকঠাক করে বুঝার জন্য আমাদের কার প্রয়োজন হলো বলতো, ঠিকঠাক করে জানার জন্য, যে কোনো একটা জীব বল প্রাণী বল, ঠিকঠাক করে জানার জন্য, শনাক্ত করার জন্য আমাদের কার প্রয়োজন হলো, বিজ্ঞানসম্মত নামের প্রয়োজন হলো। কি হলো? বিজ্ঞানসম্মত নাম। বুঝতে পারছিস তো? কারণ দেখ, আমাকে আমার বাড়ির লোক এটা নামে জানে, ওটা নামে জানে, কিন্তু মেন আমার নাম কোথায়, আমাকে চিনে বলে কি নামে, তামিম রাহি, ঠিক না? তো পুরো সবাই জানবে তামিম রাহি, আমার নাম হচ্ছে অফিসিয়াল তামিম রাহি, তারপরে তো আমাকে খুঁজবে না। বুঝতে পারলে ব্যাপারটা? ওরকম যে কোনো জিনিসের, যেরকম আমের বা রুই মাছের একটা অফিসিয়াল নাম আছে, যেটা পুরো ওয়ার্ল্ড ওটাকে ওই নামটা, আমরা নামটা ধরে, হ্যাঁ হ্যাঁ না, হায় আল্লাহ, দেখ যেরকম আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। এই নামটা তুই চলে যা, যে কোনো জায়গায় যা, যদি তুই বলছে 1 কেজি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দে, তো বুঝে নেবে ওটা হচ্ছে না। আরে এমন সিচুয়েশন যদি হয়ে যায়, ওটা হচ্ছে তোর মানে বিজ্ঞানীরা ওই নামটা দিয়েছে, ঠিক আছে? আমি যে নামের উদাহরণটা দিলাম, বুঝতে পারলি না? যে যদি সমস্যা না হয় তার জন্য পুরো ওয়ার্ল্ডে ওই একটাই নাম জানে, সেটা হচ্ছে কি ওই ম্যাঙ্গিফেরা। এবং রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি বলতো, কাতলা কাতলা। ধানের নামটা অরাইজা স্যাটাইভা, এখানে তোদের বইয়ের নাই, অরাইজা স্যাটাইভা হবে, হ্যাঁ ওটাই হবে, দেখে নিবি গুগল করে, ঠিক আছে? অরাইজা স্যাটাইভা। আর তো রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি বলতো, কাতলা কাতলা, ঠিক আছে? আর সাপের, হ্যাঁ সাপের বিজ্ঞানসম্মত নাম কি বলতো, খুব ইন্টারেস্টিং, এটা আমি জীবনে ভুলি না, নাজা নাজা। এটা কোন বই আমি পয়সা জানি না, কিন্তু এগুলো ভুলার না, ঠিক আছে? বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? বুঝলে ব্যাপারটা, বুঝতে পারছিস তো? তো এই জন্য আমাদের শুনবে, এই জন্য এই আমাদের এই বিজ্ঞানসম্মত নাম প্রয়োজন, কেন প্রয়োজন বুঝতে পারলি তো? বিজ্ঞানসম্মত নাম কেন প্রয়োজন, ঠিক আছে? যেরকম দেখ এবার এই যে বিজ্ঞানসম্মত নামগুলো কে দিবে, আচ্ছা এটা বুঝতে পেরেছিস তো নাকি? ক্লিয়ার একদম, কোনো অসুবিধা নাই? ঠিক আছে, এটা কিন্তু তোরা লিখতে হতো, ভিডিওটা দেখবি, আমার একটু ভিউজ বাড়বে, ভিডিওটা দেখবি, পোস্ট করবি, ঠিক আছে? ওই জন্য তোদের লিখতে দিলাম না, ঠিক আছে? কি কথা কোচ করে দেখ, এবার খুবই ইম্পর্টেন্ট, এই যে দেখ দ্বিপদ নামকরণ এই জন্য প্রয়োজন আমাদের, ঠিক না?
দ্বিপদ নামকরণ কেন প্রয়োজন, ওই যে ভুট্টা ধানের উদাহরণটা দিলাম। তারপর হচ্ছে কি দ্বিপদ নামকরণের নিয়ম বলি। কি দেখাচ্ছে কি আমেরটা কি ম্যাঙ্গি ফ্রাই নেই না, হ্যাঁ দেখে নিবি। আচ্ছা দ্বিপদ নামকরণ কে দিল, আচ্ছা তোদের মনে একটা প্রশ্ন হয় না, এই যে ম্যাঙ্গি ফ্রাই, ইন্ডিকা, কাতলা কাতলা, নাজা নাজা, এই নামগুলো কে দিচ্ছে, কে, কারণ একটা মানে বিজ্ঞানী তো বসে নাই ঠিক না, ওরা তো ঠিক বুদ্ধি বুদ্ধি টুদ্ধি খাটাচ্ছে নাকি। তো একটা সংস্থা আছে যার নাম হচ্ছে কি ICBN, হ্যাঁ ICBN, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নিমেনক্লেচার, ঠিক আছে লিখেছি নাকি রে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল কি রে নমেনক্লেচার, ঠিক আছে। এটা হচ্ছে ICBN এর পূর্ব, মানে এটা একটা সংস্থা, এখানে মানে বড় করে সংস্থা আছে, এখানে লোক বিজ্ঞানীরা বসে থাকে আর এখানে আলোচনা করে কি কি নাম দেওয়া যায় কি না, এটা হ্যান ত্যান, ঠিক আছে। আরেকটা এটা হচ্ছে কি বোটানিক্যাল, মানে কি বোটানি মানে জানিস কি রে, আরে উদ্ভিদ সম্বন্ধে, গাছ গাছালি সম্বন্ধে। তারপর আছে কি একটা ICZN, সেম হবে নাকি, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নমেনক্লেচার, নাকি এখানে দেখ বোটানিক্যাল বাদ দিয়ে কি হবে জুলজিক্যাল হয়ে যাবে, ঠিক না। আর কি লিখবো আমি, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার, ঠিক না। একটা হচ্ছে কি তোর বোটানিক্যাল, একটা হচ্ছে কি জুলজিক্যাল, দুটা কিন্তু একদম পুরো মুখস্থ করে রাখবি, ঠিক আছে, দুটা সুন্দর করে মুখস্থ রাখবি। এরা হচ্ছে কি আন্তর্জাতিক সংস্থা, মানে শুধু ভারতীয় না, ইন্টারন্যাশনাল সংস্থা, ঠিক আছে। এরা কি করে তোর দ্বিপদ নাম করে। আচ্ছা নামকরণ না কয়েকটা শর্ত থাকে, তুই যে একটা নামকরণ করবি, যে কোনো একটা ধরনের নাম দিবি, একটা প্রাণী নতুন ধরনের আবিষ্কার হলো, ঠিক আছে, ওই প্রাণীকে তুই নাম দিবি, ঠিক আছে, তো ওর তো কিছু একটা নিয়ম থাকে না, নিয়ম অবশ্যই থাকে, কি রে আয়সা, ঠিক না। তো নিয়ম হচ্ছে কি, প্রথম উদ্ভিদের নামকরণে প্রাণীর নামকরণ থেকে সম্পূর্ণ আলাদা হবে, উদ্ভিদের যে নামকরণ থাকবে আর প্রাণীর যে নামকরণ থাকবে, উদ্ভিদ প্রাণী ওদের সম্পূর্ণ আলাদা হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেরকম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামটা, এটা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম, তো আম গাছ ছাড়া তুই যদি একটা যে কোনো বিড়ালের নাম দিস ওটা হবে না, ঠিক আছে, অন্য প্রাণীর হবে না, শুধু উদ্ভিদেরই থাকবে, ঠিক আছে, আম গাছে থাকবে। প্রতিটি প্রজাতির একটি মাত্র বিজ্ঞানসম্মত নামকরণ পরিচালিত হবে, তবে ল্যাটিন ভাষায় হবে। নামকরণ সবসময় কোন ভাষায় হবে, ল্যাটিন ভাষায়। কোন ভাষায় বাবু, ল্যাটিন ভাষায়। আর প্রত্যেকটা প্রাণীর বিজ্ঞানসম্মত দ্বিপদ নামকরণ প্রচলন হবে, আর প্রতিটি প্রজাতির একটি মাত্র নামকরণ হবে, এটা না যে ওর 4টা নাম, বিজ্ঞানসম্মত কারো 4টা নাম থাকে না, অনলি একটাই হবে, ভেবে। ল্যাটিন ভাষা, না মাস বলেনি, ল্যাটিন ভাষা, এই যে নামকরণ গুলো হবে কিনা, ভাষাগুলো যে ম্যাঙ্গিফায়ার, এগুলো ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ল্যাটিন ভাষা, বুঝতে পারলি। আর এই যে শুনলে, আর বিজ্ঞানসম্মত নামটা কি কি রে বলতো, এটা হবে তোর একটাই নাম থাকবে, হলো। এবার 3 নম্বর হচ্ছে কি, গণের নামকরণ মাত্র পদ ব্যবহৃত হবে, পদ মানে তোদের বলে দিচ্ছি এই ব্যাপারটা। আর প্রথমে যে তোর এটা হবে লেখাটা, সেটা হচ্ছে কি ইংরেজি বড় হাতের হবে, যেরকম ম্যাঙ্গিফেরা, MANGIFERA, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বা এখানে এসপি দিতে পারিস, ঠিক আছে, এখানে এসপি দিতে, মানে নিয়ম আছে অনেক, ঠিক আছে। এটা হ্যাঁ, এখানে না তুই 11-12 যখন পড়বি কিনা ডিটেলসে, আরো প্রচুর নিয়ম এখানে হবে, আর ব্যাপারটা ডিটেলসে বুঝতে পারবি, ঠিক আছে। আর বিজ্ঞানসম্মত নাম ইটালিক্স লিখে লিখতে হবে। আর বিজ্ঞানীদের নামকরণ আছে, আর এই যে নামকরণ হবে লাস্টে কিন্তু এদের বিজ্ঞানীদের নাম থাকবে, যে কোনো একটা নাম যেরকম এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামটা কে দিয়েছিল বলতো, বিজ্ঞানী লিনিয়াস, মিটাই দিলাম না, লিনিয়াস, এই লিনিয়াস এন্ড ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, ঠিক আছে, লাস্টের বিজ্ঞানীর নাম আছে, মানে কি এই লিনিয়াস তোর নামটা দিয়েছিল, বুঝতে পারলি, বুঝতে পারলি তো। আচ্ছা এবার সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, আবার নামকরণ হয়ে গেল আমাদের, এরপরে আমরা পড়বো জীবজগতের 5টা শ্রেণীবিন্যাস, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে দেখ
তো আমরা এখন পড়তে যাচ্ছি কি সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা না জানলে এতদিন আমরা কি করলাম বুঝতে পারলি তো, পুরো জীবের উৎপত্তি থেকে জীবর শ্রেণীবিভাগ পর্যন্ত ট্যাক্সোনমি ফ্যাক্সোনমি সব পড়লাম। আর যেটা পড়বো একটু চেপে যেত দরজাটা, জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। পুরো পৃথিবীতে যতগুলো জীব আছে আমরা 5টা ভাগে ভাগ করি। কটা ভাগে? 5টা ভাগে। কি কি রে বাবু? প্রথম যেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে মনেরা, মনেরা, ঠিক আছে। একটা হচ্ছে কি মনেরা, মনেরা। 2 নম্বর হচ্ছে কি প্রোটেস্টিয়া, কি রে? প্রোটেস্টিয়া, ঠিক আছে। প্রতিষ্ঠা, ঠিক আছে, প্রতিষ্ঠা, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে কি বলতো, একটা হচ্ছে কি 3 নাম্বারটা হচ্ছে ছত্রাক, আর 4 নাম্বারটা হচ্ছে কি প্ল্যান্টি, আর 5 নাম্বারটা অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্য নিয়ে যত আমাদের পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী আছে এই 5টা রাজ্যকে নিয়ে, ঠিক আছে। তো আমরা এই মনেরা আলাদা করলাম, প্রোটেস্টিয়া আলাদা করলাম, প্রতিষ্ঠা, ছত্রাক, প্ল্যান্টি, এদেরকে সবাইকে আলাদা করলাম কিভাবে, ঠিক আছে। প্রথম যে হবে এই বিষয় ভিত্তিতে শ্রেণীবিন্যাস যে করলাম, 1 নাম্বার হচ্ছে কি কোষের, মানে এদেরকে আলাদা করলাম, ঠিক আছে। কোষের গঠনকে দেখলাম যে এর কোষের গঠন, এর কোষের গঠনে বা 4টাই কোষের গঠন আলাদা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি জীবদের কোষীয় সংগঠন বা পুষ্টি বৃদ্ধি বা বাস্তুতান্ত্রিক ভূমিকা বা জাতিগত সম্পর্ক, মানে এদের মধ্যে কিনা অনেক কিছু 3টা 4 রকমের বা 5 রকমের জিনিস দেখলাম যে এদেরকে শ্রেণীবিন্যাস করলে ব্যাপারটা আমরা আলাদা আলাদা করতে পারছি, ঠিক আছে। তো আমরা প্রথমে কোষটাকে দেখব, যেরকম মনোরা এবং প্রোটিস্টিয়া, ঠিক আছে। এই যে মনোরা দেখি, ঠিক আছে, মনোরার যে কোষ, ঠিক আছে, মনোরার যে কোষ সেটা হচ্ছে কি ইউক্যারিওটিক টাইপের, কি টাইপের? সরি 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 প্রোক্যারিওটিক কোষ। তো আমরা ছোটবেলায় পড়েছি না, কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি, মানে আদি কোষ। প্রোক্যারিওটিক মানে কি রে? আদি কোষ, মানে অনেক পুরানো কোষ, ঠিক আছে। আর ওই কোষটা হচ্ছে অনুন্নত, নিউক্লিয়াস ঠিকঠাক করে থাকে না, কোষের যে অঙ্গাণুগুলো ঠিকঠাক ভাবে থাকে না, এটা হচ্ছে কি প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে। তো এই প্রোক্যারিওটিক কোষ কার থাকে বলতো? এ থাকে মনোরা, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে। তো এই প্রোক্যারিওটিক কোষ কার থাকে? মনোরার থাকে, ঠিক আছে। আর এরা প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে। তারপর হচ্ছে কি, আর এই যে প্রোটিস্টা আছে, প্রোটিস্টা হচ্ছে কি এককোষী, এটা কিন্তু এককোষী, এদের পয়েন্টগুলো আমি লিখছি। প্রোক্যারিওটিক কোষ তারপরে এককোষী, ঠিক আছে, এককোষী, ঠিক আছে। তারপর হচ্ছে কি এরা, আর এই যে প্রোটিস্টা হচ্ছে কি বলতো, এও কিন্তু এককোষী, এও কিন্তু এককোষী। এর হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে। আর এরা হচ্ছে কি এককোষী, এককোষী, ঠিক আছে। আর কি বৈশিষ্ট্য, ঠিক আছে, আরো বৈশিষ্ট্য আছে আমি লিখছি পরে। তারপর হচ্ছে কি এই যে তোর প্ল্যান্টি, প্ল্যান্টি হচ্ছে কি একটু জটিল কোষ, ঠিক আছে। প্ল্যান্টি হচ্ছে কি রে? জটিল কোষ। এরা এরা তো এরা কিন্তু এককোষী না, এটা হচ্ছে বহুকোষী, হ্যাঁ। আর এরা এই যে সরি প্ল্যান্টিরা দিচ্ছি না, এই যে প্ল্যান্টি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, ঠিক আছে। প্রত্যেকটার কিন্তু বৈশিষ্ট্য আছে, ছত্রাক, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো আমরা এই যে স্বভোজী, স্বভোজী, পরভোজী এবং পরভোজী খাদক, এদের মধ্যে 3টার মধ্যে একটু তফাৎ দেখি। এই দুটোর মধ্যে তফাৎ দেখলাম তো, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা এটা এককোষী, এটা ইউক্যারিওটিক এককোষী। এবার ছত্রাক, প্ল্যান্টি, এই ছত্রাক আছে দাঁড়া, 3টার মধ্যে একটু তফাৎ দেখবো। কি কি তফাৎ বলতো? একটা হচ্ছে কি ছত্রাক, একটা প্ল্যান্টি, একটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। 3টার মধ্যে একটা তফাৎ দেখবো। ছত্রাক মানে কি বলতো? ছত্রাক দেখেছিস?
সবাই দেখেছে। তুই একটা তুই তুই তরকারিকে তুই 4-5 দিন ধরে রেখে দে, দেখবি যে সাদা সাদা হয়ে যায়। হ্যাঁ, পাউডার তো ইস্ট দিয়ে তৈরি, ওটা তো এক ধরনের ছত্রাক, ঠিক আছে। ঠিক আছে, ছত্রাক ছত্রাক সন্ধে আমরা পড়বো, ঠিক আছে। তারপরে তুই এই যে পাউরুটি বানানো হয় ইস্ট দিয়ে, ওটা এক ধরনের ছত্রাক। সব থেকে উদাহরণ হচ্ছে কি, এই যে পচা কাঠ, ধান কুটো, এগুলোতে যে ছাতাটা হয়, ওটা কি এক ধরনের ছত্রাক। যেটাকে বলা হয় মাশরুম, ওটাও এক ধরনের ছত্রাক। এই যে ছত্রাক রাখ না, এরা হচ্ছে কি পরভোজী। এটা হচ্ছে কি পরভোজী, মানে পরের উপর, পরভোজী মানে পরের ভোজ খায় বেশি, মানে পরের ভোজের মানে পরের উপর নির্ভর করে, পরের পুষ্টি রস শোষণ করে তারপরে এই মালগুলো বেঁচে থাকে, ছত্রাক। বুঝলি? এদের এরা কিন্তু সালোক সংশ্লেষ চালাতে পারে না। সালোক সংশ্লেষ চালালে তো সবুজ হবে, এরা কিন্তু সালোক সংশ্লেষ চালাতে পারে না। এরা হচ্ছে পরভোজী। এটা হচ্ছে কি বাবু? পরভোজী, ঠিক আছে। এই ছত্রাক হচ্ছে পরভোজী, অন্যের পুষ্টিটা গ্রহণ করে এরা বেঁচে থাকে, এরা সালোক সংশ্লেষ চালাতে পারে না, ঠিক আছে। এরা হচ্ছে বিয়োজক। আর সবুজী তাহলে কি, এই প্লান্টটি হচ্ছে কি সবুজী। এদের নিজের খাদ্য আরামসে তৈরি করতে পারে। সালোক সংশ্লেষ কিভাবে করে? আলো, জল আর এরা আরামসে, হ্যাঁ, এর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর অ্যানিমিলিয়া হচ্ছে কি বলতো, অ্যানিমিলিয়া কি? অ্যানিমিলিয়া এটা হচ্ছে তোর খাদক, এটা পরভোজী প্লাস খাদ্য গ্রহণ। দেখ, এ প্ল্যান্টটি হচ্ছে কি উৎপাদক করেছিস রে, উৎপাদক, ঠিক আছে। উৎপাদক জানিস না? না, দেখ, উৎপাদক হচ্ছে যে খাবার তৈরি করে, সেটাকে আমরা কি বলবো? উৎপন্ন করছে। তো এই যত ধরনের গাছপালা আছে, ধান, যতগুলো ধান, গম, চাল, আমি কোথায় পাচ্ছি? উদ্ভিদ থেকে পাচ্ছি না। তো প্ল্যান্টটা হচ্ছে উৎপাদক, আর এটা হচ্ছে পরভোজী, এটা হচ্ছে কি বিয়োজক। এটার নাম কি রে? বিয়োজক। এটা হচ্ছে বিয়োজক, প্ল্যান্টটি হচ্ছে উৎপাদক, আর অ্যানিমিলিয়াটা হচ্ছে কি খাদক, এবারে শুধু খায়, ঠিক আছে। আমরা তাহলে কি বলতো, খাদক, আমরা কি খাদক, আমরা শুধু খাই, আমরা কি উৎপাদন করি? খাদ্য কি উৎপাদন করি নিজে? না। অ্যানিমিলিয়া তাহলে হচ্ছে কি খাদক, উৎপাদক। এগুলো এই চ্যাপ্টারটা 6 এ আছে, খাদ্য শৃঙ্খল বা এই আছে, ঠিক আছে। কিন্তু এটা আমি ডিটেইলস এখন পড়াচ্ছি না, শুধু জেনে রাখ যেটা হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে খাদক, এটা হচ্ছে বিয়োজক বা পরভোজী। প্ল্যান্টটি নিজে খাদ্য নিজে তৈরি করে, ছত্রাক কিন্তু নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, ও পুষ্টি শোষণ করে অন্য জনের। আর অ্যানিমিলিয়া তোর উৎপাদককে খায়, ঠিক আছে। ক্লিয়ার? তো এবার আমরা নিজের কাজে আসি, ঠিক আছে। এবার আমরা প্রথমে মনোরাতে আসি। কোথায় আছি? মনোরাতে। ওটা বুঝে গেলি তো নাকি? তো জীবের কটা রাজ্য আছে বলতো? 5টা। কটা? মনেরা, প্রোটেস্টিয়া, আর ছত্রাক, প্ল্যান্টি, এবং প্রত্যেকটা আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে। মনোরা হচ্ছে কি সরল এককোষী, এ হচ্ছে এককোষী কোষযুক্ত জীব। তো এককোষী এবং সরল, ঠিক আছে। সরল কোষ কোনো মানে তোর, আর কোষটা থাকবে কি প্রোক্যারিওটিক, কোষটা কি থাকবে? প্রোক্যারিওটিক, ঠিক আছে। আর কোষ প্রাচীর পলিপ্যাপটাইড দ্বারা নির্মিত হিস্টোন প্রোটিনবিহীন ডিএনএ পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু, এবং পুষ্টি সবুজী, এবং এরা যে পুষ্টি গ্রহণ করে মানে খাদ্য গ্রহণ করে, সবুজী ও পরভোজী। এরা সবুজী প্লাস পরজীবী, আর বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে। এর এক্সাম্পল মানে এরা, এই যে মনে রাখে না, চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, মানে এত এরা অনুন্নত কিনা, খালি চোখে দেখা যায় না। মনোরা যেগুলো বলি, হ্যাঁ, খুব ছোট্ট ছোট্ট, খুবই অনুন্নত। আর দেখে প্রোক্যারিওটিক কোষ আছে ওর মধ্যে, মানে কোন বার হতে পারে, বুঝতে পারছিস তো? একদম, হ্যাঁ, ওগুলো স্যামসাং S20 গুলো। এর এর এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কি এনচারোকোলি বা ই কোলি নাম দিলেই হবে, ঠিক আছে। ই কোলি, ঠিক আছে। ই কোলি, ঠিক আছে। তারপর সায়ানোব্যাকটেরিয়া, নষ্টক হতে পারে, নষ্টক এর উদাহরণ, ঠিক আছে। তারপর মাইক্রোপ্লাজম, এই দুটো নাম মনে রাখবে, ই কোলি আর নষ্টক। তুই হ্যাঁ, এখানে সবুজী পরভোজী বুঝলি তো। তো মনেরার বৈশিষ্ট্য এখন মুখস্থ করে নে, ঠিক আছে। মনেরা কোন কোষ দ্বারা গঠিত? প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক। 2 নম্বর হচ্ছে এ হচ্ছে একটা কোষী, ওর দেহে, মনরার দেহে একটাই কোষ থাকবে। কটা কোষ থাকবে? একটাই কোষ থাকবে। 3 নম্বর হচ্ছে এরা সবুজী আর পরভোজী, মানে
পরের জিনিসও খায়, আবার নিজেও খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে। আর এর এক্সাম্পল হচ্ছে কি ইকোলি আর নস্টক, ইকোলি আর ব্যাকটেরিয়া এগুলোর নস্টক, ঠিক আছে। এবার চলে আসবো আমরা কি ছত্রাকে, কোথায় চলে আসবো, না সরি প্রোটেস্টিয়া হচ্ছে কি এর থেকে আপনার উন্নত, ঠিক আছে। এ কিন্তু মানে জাত ভাই, ঠিক আছে, কিন্তু এ হচ্ছে একটু একটু সামান্য উন্নত, কে এই প্রোটেস্টিয়া হচ্ছে কি এর হচ্ছে কি ওর ছিল প্রোক্যারিওটিক কোষ, এ কিন্তু ইউক্যারিওটিক কোষ, এর হচ্ছে কি বুঝতে পারছিস না? প্রোটেস্টিয়া হচ্ছে কি তোর ইউক্যারিওটিক কোষ, আর এর সুগঠিত নিউক্লিয়াস থাকে। এর কিন্তু প্রোক্যারিওটিক কোষ মানে কি নিউক্লিয়াস কিন্তু সুগঠিত, এর সুগঠিত নিউক্লিয়াস থাকে। এর কেটাকে সুগঠিত মানে নিউক্লিয়াসটা একদম সাজাল কুছাল একদম পুরো গয়নাগাটি দিয়ে থাকে, ঠিক আছে। আর পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু, আর কোষাঙ্গাণু কি থাকে পর্দা বেষ্টিত, ঠিক আছে। এই যে এই জীবটার যে কোষ থাকে না, কোষ অঙ্গাণু পর্দা বেষ্টিত, কোষ অঙ্গাণু এ থেকে পর্দা বেষ্টিত অঙ্গাণু, সুগঠিত নিউক্লিয়াস মানে ভালো সভ্য নাকি। তারপর হচ্ছে কি এরা স্বভোজী এবং পরভোজীয়, আর এরা যে চলাফেরা করে হাঁটাচলাতে করি তিনটা জিনিসের মাধ্যমে, ঠিক আছে, তিনটা জিনিসের মাধ্যমে। এই যে এরা কিন্তু এককোষী এও, ঠিক আছে, ইউক্যারিওটিক কোষ, এদের কোষটা কি থাকে সুগঠিত থাকে, সুগঠিত মানে আমার কোষের ভিতরটা কি থাকে সুগঠিত নিউক্লিয়াস থাকে, আর পর্দা বেষ্টিত কোষাঙ্গাণু থাকে। এর উদাহরণ হচ্ছে এরা যে হাঁটাচলা করে চলাফেরা করে কি দিয়ে বলতো গমনে সাহায্য করে কে বলতো, একটা হচ্ছে ক্ষণপথ, একটা হচ্ছে সিলিয়া, আর একটা হচ্ছে কি সিলিয়া তো ফ্লাজেলা, সিলিয়া, হ্যাঁ সিলিয়া আর ফ্লাজেলা। মানে এমন এমন প্রাণী আছে যে কেউ ক্ষণপথ দিয়ে চলাফেরা করছে, আর কেউ সিলিয়া দিয়ে চলাফেরা করছে, আর কেউ ফ্লাজেলা দিয়ে চলা করছে। বলতো ক্ষণপথ কে কোন প্রাণী? অ্যামিবা, ভেরি গুড। তো অ্যামিবার জাত কি? প্রোটেস্টিয়া। অ্যামিবা কোন জাতে পড়ছে তাহলে? প্রোটেস্টিয়া। তো অ্যামিবা ক্ষণপথের সাহায্যে চলাফেরা করছে, আর সিলিয়ার সাথে কে বলতো? প্যারামেসিয়াম সিলিয়ার দ্বারা চলাফেরা করছে। আর ফ্লাজেলাকার বলতো ইউগ্লিনা নামে একটা প্রাণী আছে, এককোষী প্রাণী, সে কি করছে ফ্লাজেলার দ্বারাই চলাফেরা করছে, বুঝতে পারছিস? হ্যাঁ, তো দেখ এরা এই যে দেখ আমি এই যদি এক্সাম্পল বলে, তো এক্সাম্পলটা বলতে পারবে না, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, তবে অ্যামিবা, ঠিক আছে, এ বলতে পারবে না। তো এখানে দেওয়া নাই কিন্তু, ওটা না দেওয়া থাকুক, ঠিক আছে। ডায়াটম, প্রোটোজোয়া, ঠিক আছে, এগুলো বুঝা গেল। তাহলে এখানে একদম মাথায় ঢুকা যে তুই মনোরা এবং পটেশের মধ্যে তফাৎটা কি। মনোরা হচ্ছে একদম পুরো বেকার, ঠিক আছে, ওর মধ্যে কোষের কোনো ঢং থাকে না, একদম পুরো থার্ড ক্লাস, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষটাও ঠিকঠাক নাই, কিন্তু প্রোটেস্টিয়াও সাইজ কিন্তু এও কিন্তু ছোট আণুবীক্ষণিক, কিন্তু এ দেখ এককোষী, এর কোষটা কি আছে ইউক্যারিওটিক, এর নিউক্লিয়াস ভালো করে সাজানো আছে, এর কোষাঙ্গাণু পর্দা বেষ্টিত আছে, এর গমনে ক্ষণপথ, সিলিয়া এবং ফ্লাজেলা সাহায্য করে। উদাহরণ হচ্ছে এটা, বুঝতে পারলে? বোঝা গেল? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার হচ্ছে ছত্রাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছত্রাকটা আমরা পড়বো, কি হয়েছে ছত্রাক? এই কোনো অসুবিধা? বাড়ি যাবি? ছত্রাক হচ্ছে কি, ছত্রাককে হচ্ছে কি এরা হচ্ছে কি, আচ্ছা বলতো আয়সা বল, এটা কি ক্লোরোফিল বিহীন না ক্লোরোফিল যুক্ত? লাল হয়েছে তো, মানে সকালে টিউশন, ঠিক আছে বল, এরা ক্লোরোফিল ছত্রাক ক্লোরোফিল বিহীন না ক্লোরোফিল যুক্ত? ক্লোরোফিল, তাড়াতাড়ি বল না, একটু চিন্তা কর, কি লাগবে তোর? কি বললাম যে ছত্রাক সালোক সংশ্লেষ চালাতে পারে না। ক্লোরোফিল কোথায় থাকে? পাতায় থাকে। কোথায় থাকে ক্লোরোফিল? পাতার মেসোফিল। সালোক সংশ্লেষ কোথায়? এগুলো শিখেছি তোদেরকে আমি। পাতার মেসোফিল কোথায় তো সালোক সংশ্লেষটা হয় না। তো ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল কত প্রকার? হাই আল্লাহ, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কি পড়াইনি আমি? প্লাস্টিক গুলো পড়াইনি? এগুলো তো পাতার মধ্যে ছিল, কি কি ছিল। তো ছত্রাক হচ্ছে প্রথম পয়েন্ট, এ কিন্তু সবুজ না, হচ্ছে সাদা টাইপের, তো হচ্ছে ক্লোরোফিল বিহীন। ক্লোরোফিল বিহীন, এখানে ক্লোরোফিল
বিহীন। এই ক্লোরোফিল কিন্তু থাকে না। ছত্রাকের প্রথম পয়েন্ট হচ্ছে কি, এরা হচ্ছে ক্লোরোফিল বিহীন। ঠিক আছে, আর এরা কি মৃতজীবী বা পরজীবী? এরা হচ্ছে কি মৃতজীবী বা পরজীবী বা পরজীবী, পরজীবী। ঠিক আছে, পুষ্টি সম্পূর্ণ করে। ঠিক আছে, পরজীবী, মৃতজীবী বা পরজীবী পুষ্টি মানে মরা কোনো জিনিসের উপর ধরে নে যে কোনো ফলে তুই রেখে দিলি, ওটা কি হবে 7 দিন পর সাদা সাদা হয়ে যাবে। ওখানে কে আক্রমণ করেছে? ছত্রাক। বা ছত্রাক যেখানেই পাচ্ছে ওখানে আক্রমণ করছে, বুঝতে পারলি? এই ছত্রাক আক্রমণ করছে, বা ফাঙ্গাই বলে না, ফানজাই, ছত্রাক আক্রমণ করছে। ক্লোরোফিল বিহীন মৃতজীবী। তোকে যদি বলে যে ছত্রাক কিভাবে পুষ্টি সম্পন্ন করে, কি বলবি? মৃতজীবী বা পরজীবী, মানে অন্য ইসের পুষ্টি শোষণ করে, নিজে কিন্তু তৈরি করতে পারে না। ঠিক আছে, অন্য কোথাও পচা জায়গায় পুষ্টি সম্পন্ন করে। তারপর হচ্ছে কি, যে এর কোষ প্রাচীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর যে কোষটা আছে, ছত্রাকের যে কোষটা আছে, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কি নির্মিত? কোষ প্রাচীর, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কি রে? কাইটিন নির্মিত। এর যে কোষ প্রাচীর, এই ছত্রাকের যে কোষ প্রাচীরটা, সেটা হচ্ছে কি নির্মিত? কাইটিন। মানে কোষ প্রাচীরে কাইটিন থাকে। কোষ প্রাচীরে কি থাকে? ওই জন্য ওর মানে পুরো দেবীতে সলসল করে, যেগুলো ধরে ব্যাঙের ছাতা কি করে, মানে তেল তেল টাইপের করে না? তেল তেল ব্যাঙের ছাতা দেখিস নি? ব্যাঙের ছাতা যদি না দেখিস তো কি বলবো? এত বড় হয়ে গেলি ব্যাঙের ছাতা দেখলি না কোথাও? এয়া উল্লু আদমি হ্যাঁ রে। মোবাইলে দেখ আরো কোন প্রাণী বলতো? এখানে এখানে কোথায় রাখবি বলতে? অ্যানিমেলিয়াতে না, কোথায় রাখবি বলতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো। ঠিক আছে, তাহলে তাহলে তোকে যদি বলে ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। কি নির্মিত রে বাবু? কাইটিন নির্মিত। আর এখানে এরা কি খাদ্য গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে। কি রূপে? খাদ্যটা, হ্যাঁ, খাদ্য কিনা গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে সঞ্চিত। খাদ্যটাও এই ছত্রাক খাদ্যটা কি রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে। আর এর এক্সাম্পল হচ্ছে কি ইস্ট। ইস্ট কি হয় বাবু? 6 এ পড়াইছিলাম, বল। পাউরুটি, ইস্ট। তারপর পেনিসিলিয়াম, তারপর মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম, এগুলো হচ্ছে কি তোর ছত্রাক। এগুলো হচ্ছে কি রে? ছত্রাক। ঠিক আছে, এরপর হচ্ছে কি তোর প্লান্টি। প্লান্টি তোরা সব সময় প্রথমে, এরা যদি ক্লোরোফিল বিহীন হয় এটা কি হবে? ক্লোরোফিল যুক্ত, ঠিক না? ক্লোরোফিল যুক্ত, যা কোনো গল্পই হবে না, ক্লোরোফিল যুক্ত হবে। এরা কি হবে বলতো? এরা এরা যদি মৃত্যুজীবী হয় বা পরজীবী হয়, এটা কি হবে বলতো? সবুজী, মানে নিজের খাদ্য নিজে তৈরি করে সারা সংসারের মাধ্যমে। এইবার তো নিজের খাদ্য তৈরি করতে পারে না, পুরিয়া, কিনা? এই ছত্রাক পুরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্য জায়গার উপর চুষে তারপরে চুষে খাবে, তারপর পুষে শোষণ করবে। কিন্তু এই প্ল্যান্টটি যে আছে, গাছ, এ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে, নিজের খাদ্য কি করে। তো এটা কি হবে বলতো? এটা সবুজী, মানে নিজ। ঠিক আছে, সবুজী উদ্ভিদ, ঠিক না? সবুজী, ঠিক আছে, পুষ্টি সম্পন্ন করে। আর এর যে কোষ প্রাচীর, বল গাছের কোষ প্রাচীরে আমি বলেছিলাম কি থাকে? হ্যাঁ, উদ্ভিদের কোষ প্রাচীরে কি থাকে? যেটা মানুষ হজম করতে পারে না, কিন্তু গন্ডার হজম করে দেয়। তোদেরকে পড়ায়নি কোনোদিন? হ্যাঁ, কি বলছিস? শুনতে পাচ্ছি না, কি বলছিস? এর কোষ প্রাচীরে তোদেরকে পড়াইছিলাম, সব ভুলে গেছিস। পড়াইছিলাম কোষ প্রাচীর। আরে বলে না, গন্ডারের চামড়া হয়েছে, ওর ওর ও কিন্তু ওই জিনিসটা হজম করতে পারছে, কিন্তু ও রুই পোকাও কিন্তু হজম করতে পারছে। বল এবার, রুই পোকা পড়াইছিলাম না? হ্যাঁ, বলেনি রুই পোকা। তো এর কোষ প্রাচীর হচ্ছে কি সেলুলোজ নির্মিত। কি রে? কোষ প্রাচীর সেলুলোজ থাকে। কি থাকে? ভুলবি আর? এর কোষ প্রাচীর আছে কিনা, এই যে
যে যত ধরনের উদ্ভিদের কোষ আছে, উদ্ভিদ কোষ, ওদের যে কোষ, ওর যে কোষটা আছে, ওর যে কোষের যে প্রাচীরটা কি থাকে বলতো? সেলুলোজ থাকে। কি থাকে? সেলুলোজ। এই জন্য আমরা গাছের ছাল কিন্তু হজম করতে পারে না, ঠিক আছে? মানে গাছের ছালে কি থাকে? কোষ, কিন্তু গন্ডার হজম করতে পারে, চামড়া একদম পুরো মোটা থাকে না, তো ওর চামড়া কি থাকে, মানে ও হজম করতে পারে সেলুলোজটা, গন্ডার কিন্তু হজম করতে পারে, ঠিক আছে? তো এখানে কোষ প্রাচীর কি থাকে? সেলুলোজ নির্মিত, ঠিক আছে? তারপর হচ্ছে কি, আর এও কিন্তু খাদ্য হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে, ঠিক আছে? এ হ্যাঁ, না না না, এর সঞ্চিত খাদ্য স্টার্চ, বা এর সঞ্চিত খাদ্য হচ্ছে কি, খাদ্যটা হচ্ছে কি শ্বেতসার বা স্টার্চ, ঠিক আছে? শ্বেতসার বা স্টার্চ, ঠিক আছে? এবার হচ্ছে কি অ্যানিমিলিয়া। অ্যানিমিলিয়াটা পড়ি আমরা, অ্যানিমিলিয়াটাকে পড়ি ভালো করে, ঠিক আছে? অ্যানিমিলিয়া কি রে? যতগুলো প্রাণী, ওগুলো অ্যানিমিলিয়া আছে, এটা কোনো খবর জিনিস হল কি কথা? এরা তো প্রথমে আচ্ছা, এখানে কিন্তু কোষটা আমি এখানে এক কোষ লিখলাম, এখানে এক কোষ লিখলাম, ছত্রাক কি হবে? বহুকোষী। এটা কি হবে? বহুকোষী। এটা তো কোনো কথাই না। মানুষ বা যে যত প্রাণী আছে সবাই কি বহুকোষী? এটা কি হবে? বহুকোষী। কি হবে রে বাবু? বহুকোষী, ঠিক আছে? আর এর এরা কি করে বলতো? পরভোজী, পুষ্টি সম্পন্ন করে। এরা কি খাদ্য কিভাবে গ্রহণ করে? পরভোজী, মানে পরের উপর নির্ভর করে, পরের জিনিস ভোজ করে খায়, ঠিক কিনা? পরভোজী আকারে ও পুষ্টি সম্পূর্ণ করে, ঠিক আছে? আচ্ছা, এরা কি কণাতন্ত্র যুক্ত? আচ্ছা, অঙ্কতন্ত্র গঠিত হয়। এর উদাহরণটা বলে দিই আমরা, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে কি পরিফেরা, এটা নিয়ে পড়বো আমরা নেক্সট দিন। আজকে আমরা শুধু প্লান্টিটা পড়বো, ঠিক আছে? পরিফেরা, তারপর হচ্ছে কি নিডারিয়া, মোলাস্কা, সরীসৃপ, স্তন্যপায়ী আছে, ঠিক আছে? আচ্ছা দেখ, আমরা জীবদের 5টা রাজ্য, একটা হচ্ছে কি মনেরা, প্রোটিস্টিয়া, ছত্রাক, প্লান্টি, অ্যানিমিলিয়া সম্বন্ধে জানলাম তো, কোনো অসুবিধা নেই। কোনগুলো মনোরা প্রোটিস্টিয়ার বৈশিষ্ট্য কি, বা ছত্রাকের বৈশিষ্ট্য কি, বা প্লান্টির বৈশিষ্ট্য। প্লান্টি মানে কি রে? যত গাছগুছুলি আছে সব প্লান্টি। মানে আর অ্যানিমিলিয়া কিছু যত প্রাণী আছে সবগুলো কি অ্যানিমিলিয়া, যত প্রাণী আছে সবগুলো অ্যানিমিলিয়া। ছত্রাক কি? যত ধরনের তোর ব্যাঙে ছাতা আছে, ইস্ট আছে, মিউকর আছে, মানে যত ধরনের পরভোজী সবাই হচ্ছে কি ক্লোফিলবিন, ওগুলো হচ্ছে কি ওই জাতটা হচ্ছে কি ছত্রাক। প্রচেষ্টা কি কত বুঝলাম, ঠিক আছে? তারপরে দেখ, এবার উদ্ভিদ রাজ্যের আমরা শ্রেণীবিন্যাস করব, ঠিক আছে? এটা মিটিয়ে দিই। হ্যাঁ, তো সবাই টুক করে একটা স্ক্রিনশট নিয়ে নে, বুঝলি? হ্যাঁ, বুঝা গেল তাহলে? রিয়া, তুই বুঝতে পারছিস না? বুঝতে পারলি কি? তো আমরা মানে পুরো জীব জগৎকে 5টা রাজ্যে ভাগ করলাম। কি কি বলতো? মনোরা, প্রোটিস্টিয়া, তারপরে ছত্রাক, প্লান্টি আর অ্যানিমিলিয়া। এই প্ল্যান্টটিকে বা উদ্ভিদ, প্ল্যান্টি মানে কি? প্লান্ট, ঠিক আছে? এই উদ্ভিদকে আমরা ফের ভাগাভাগি করি নাকি? আচ্ছা, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ। উদ্ভিদ রাজ্যের ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদের রাজ্যের ফের 5টা ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যাবে? ভালো করে বুঝবি কিন্তু, সুন্দর করে। হ্যাঁ, কটা ভাগে ভাগ করা যায়? 5টা ভাগে, ঠিক আছে? 5টা করে দেবো, কি আছে? প্রথমটা হচ্ছে কি তোর অ্যালগি বা শৈবাল। দ্বিতীয়টা হচ্ছে কি ব্রায়োফাইটা, ঠিক আছে? ব্রায়োফাইটা। তৃতীয়টা হচ্ছে কি বলতো?
টেরিডোফাইটা, ঠিক আছে, সরি টেরিডোফাইটা, টেরিডোফাইটা। আর 4 নম্বরটা হচ্ছে কি বলতো, জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী, ঠিক আছে, জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী। আর লাস্ট হচ্ছে কি অ্যাজিনোস্পার্ম বা গুপ্তবীজী, ঠিক আছে। বা গুপ্তবীজী, ঠিক আছে, বুঝতে পারলি তো? হ্যাঁ, তো 5টা ভাগে আমরা তো উদ্ভিদ প্ল্যান্টই পড়লাম, ঠিক আছে, পুরো জীবজগতের 5টা ভাগ। ফের উদ্ভিদ ভাগটাকে আমরা 5টা ভাগে ভাগ করলাম। কটা ভাগে ভাগ করলাম? একটা হচ্ছে কি অ্যালগি বা শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম আর অ্যাজিনোস্পার্ম। প্রথমে যে আমরা জিনিসটা পড়বো, ঠিক আছে, যার নাম হচ্ছে কি অ্যালগি বা শৈবাল। আচ্ছা, দেখবি যে পুকুর পাড়ে দেখবি যে জল সবুজ সবুজ হয়ে গেছে না? হয়েছে তো, কেন হয়েছে? শৈবালের জন্য। ছোট 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 কি থাকে? শৈবাল থাকে। কি থাকে? শৈবাল থাকে। যেরকম এই যে আমাদের যে যেখানে থালা বাসন মাজে না, ঠিক আছে, গ্রামে যখন কলের ওখানে, হ্যাঁ, সবুজ সবুজ হয়ে যায় না পুরো? হ্যাঁ হ্যাঁ, ছাদে হয় না, ওটা আলাদা একটু আছে। যেগুলো শৈবাল, যেগুলো সবুজ সবুজ থাকে না, সবুজ সবুজ হয়ে যায়, ছোট্ট ছোট্ট, ওগুলো হচ্ছে শৈবাল। ওগুলো হচ্ছে কি শৈবাল। আচ্ছা, এগুলো পিছলা কেন হয় বলতো? 1 নম্বর হচ্ছে যে শৈবালটা পিছলা কেন হয় বলতো? এখানে এর কি থাকে বলতো? একটা জিনিস থাকে কোষ প্রাচীরে, এর কোষে কিনা একটা জিনিস থাকে, সেটা মিউসিলেস থাকে। ঠিক আছে, কোষ প্রাচীরের বাইরে এর কোষ প্রাচীর এর বাইরে কি থাকে? মিউসিলেস থাকে। কি রে? এই মিউসিলেস নামক জিনিসটা থাকে। এই জন্য দেখবি যে কোলের পাহাড় পিচ্ছল মেলায় কেন? হ্যাঁ, लैलब। এটা কি लैलब না রে বাবু, ये तो मिशुलस का कमाल है कि ना? किसका कमाल है? ये तो हमारा मिशुलस का कमाल है। ওদের যে কোষ প্রাচীরটা আছে, কোষ প্রাচীরটা কি থাকে? কি হলো? আমরা কি করছি? বড় বন্ধ করতে। কোষ প্রাচীরটা কি থাকে বলতো? কোষ প্রাচীরের বাইরে কি থাকে? মিউসিলেস থাকে। ঠিক আছে, আচ্ছা, সবুজ মানে কি? এই যে সবুজ কি থাকে? শৈবাল থাকে। ঠিক আছে, তো আমরা ভালো করে পড়ি যে পুকুরের জলে প্রচুর পরিমাণে শ্যাওলা জন্মায়, শ্যাওলা যেরকম যেরকম ধরনের স্পাইরোগাইরা আর মিশরে থাকে। বুঝতে পারলি তো? তারপরে এখানে আসছে মাদারা, এখানে আমরা আসছি, শৈবালে কিন্তু আরো আসবো। হ্যাঁ হ্যাঁ, আরো একবার আসবো, ছাড়বো না। ঠিক আছে, তারপর হচ্ছে যে বর্ষাকালে, ভালো করে বলবি, বর্ষাকালে যেগুলো যেগুলো ইট থাকে না, ইট থাক থাক করে ইট রাখি না, বা যে কোনো জায়গায় প্রাচীরে বল, যে ছোট 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 সবুজ সবুজ গাছের মতো হয়ে যায় না? হ্যাঁ, ঘাসের মতো হয়ে যায় একদম, কোনো পাতা ফুল টুল কিছু থাকে না, কিন্তু ছোট থাকে যে, হ্যাঁ, ওগুলোকে আমরা কি বলবো বলতো? সবুজ চাকা চাকা দাগের মতো, কি গোলাপ ফুল পাপের মতো বিছিয়ে, মানে এমন ভাবে থাকে না, একদম পুরো কার্পেট, মানে সবুজ সবুজ থাকে না? থাকে তো, এগুলোকে আমরা কি বলবো বলতো? এগুলোকে বলবো ব্রায়োফাইটা। কি বলবো? মানে এত এত বড় বড় যে সবুজ সবুজ যে ঘাসগুলো থাকে, এগুলোকে আমরা কি বলবো? ব্রায়োফাইটা। ঠিক আছে, প্রথমটি হলো কি, এই ব্রায়োফাইটা যদি একটা উদাহরণ দিতে পারে তো কি হবে? রিক্সিয়া। ঠিক আছে, ঠিক আছে, একটা হবে কি রিক্সিয়া, একটা কি পোগোনেটাম। ব্রায়োফাইটার উদাহরণ যদি বলে, একটা হচ্ছে কি রিক্সিয়া, রিক্সিয়া, একটা হচ্ছে কি পোগোনেটাম। এগুলো একটা হচ্ছে কি ব্রায়োফাইটা। ঠিক আছে, ব্রায়োফাইটা মানে কি? এই ছোট্ট ছোট্ট গাছ ধরবে, না হবে ফুল, না হবে ফল, কিচ্ছু হবে না। ঠিক আছে, ওদের পুরো ছোট ছোট ফুল ফল কিন্তু ওদের হবে না। ঠিক আছে, ওরা কিন্তু উদ্ভিদ, ওগুলো হচ্ছে কি ব্রায়োফাইটা, ওগুলো হচ্ছে কি ব্রায়োফাইটা। ঠিক আছে, আচ্ছা, আবার পড়বো আমরা, চাপ নেই। তারপর হচ্ছে কি যে শুষ্নী শাক খেয়েছিস? বা টেকি শাক, টেকি শাক, ঠিক আছে, ছোট ছোট শাক গুলো রে, শুষ্নী শাক বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুষ্নী শাক বা টেকি শাক, এগুলো হচ্ছে কি বলতো? ফার্ন জাতীয় উদ্ভিদ। এই শুষ্নী শাক বা টেকি শাক কি বলতো? শুষ্নী শাক,
শুষ্নি শাক বা টেকি শাক, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোর টোরিডোফাইটা, ঠিক আছে। আর এরা হচ্ছে কি তোর ফার্ন জাতীয়, শুষ্নি শাক, টেকি শাক, এটা ফার্ন জাতীয়, কি রে, ফার্ন জাতীয়, ফার্ন জাতীয়। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, একটু দাঁড়া থাম, তুই একা আসলি? ও, তো ইরে কি কথা বলবো নাকি তোর নানি? আচ্ছা, তারপর তোর খবর কি, মিশনে গেছিলি? হ্যাঁ একটু, হ্যাঁ বললো গাইস ফাইস আমি বলতে পারবো না এই ভিডিওতে, ঠিক আছে। না 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 ওগুলো আমি বলতে পারবো না, সিধে মুদ্দে পেও পড়াশোনা শিখে গেলে হ্যালো গাইস ফেলো গাইস আমি বলতে পারবো না। দেখো তো এই যে টোরিডোফাইটা দেখলে, এই যে টোরিডোফাইটা শুনলে, টোরিডোফাইটা হচ্ছে কি শুষ্নি শাক, টেকি শাক, এটা হচ্ছে ফান জাতীয়, কি জাতীয়, ফান জাতীয়, ঠিক আছে। এটা হচ্ছে কি ভালো করে বুঝ ব্যাপারটা, এটা হচ্ছে কি ফান জাতীয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো তোরা অনেকেই পাহাড়ে বেড়াতে গেছিস, ঠিক আছে, ওখানকার যে গাছগুলো, পাহাড়ের যে গাছগুলো, দেখবি যে ক্রিসমাসের যে গাছগুলো হয় কিনা শুরু করে স্কুল আছে না, ফান ও ফান না রে, পাইন গাছ বলে ওটাকে, পাইন গাছ, পুরো সুসলের মতো ত্রিভুজের মতো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পাইন গাছ, হ্যাঁ তো পাইন গাছ থাকে, পাইন গাছ বোটানিক্যাল গার্ডেনও আছে, নারিকেল গাছ, হ্যাঁ এই যে পাইন গাছ এগুলো হচ্ছে কি তোর ব্যাক্তবীজি, জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজি। এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস ব্যাপার আছে, ঠিক আছে। পাইন গাছ, এটা হচ্ছে পাইন, পাইন গাছ, ঠিক আছে। তো এখানে ব্যক্তবীজি আর গুপ্তবীজির মধ্যে পার্থক্য কি বলতে পারবি? ব্যক্তবীজি হচ্ছে কি এই ধরনের গাছে কিনা, পাহাড়িয়া যেগুলো গাছ আছে এদের কিনা যে বিচিটা মানে বীজটা বাইরে থাকে। আমরা যত কিছু খাই, আম জাম লিচু, এদের বীজটা কি ভিতরে থাকে না? আরে ফলটার বাইরে, গুদারা বাইরে থাকে, বিচিটা ভিতরে থাকে না। তো এটা হচ্ছে কি ব্যক্তবীজি, মানে পুরো খোলামেলা, ব্যক্ত মানে কি বিচিটা থাকে বাইরে, বুঝতে পারলি? ফলটা ভিতরে থাকে। আর এই যে এটাকে জিমনোস্পার্ম, এটা কি বীজটা কি থাকে বাইরে থাকে, ওই জন্য এর নাম হচ্ছে ব্যক্তবীজি। আর গুপ্তবীজি মানে হচ্ছে কি বীজটা ভিতরে থাকে। এর উদাহরণ কি বলতো, আম জাম কাঁঠাল এগুলো হচ্ছে কি। আচ্ছা গুপ্তবীজের প্রায় দুটো ভাগ থাকে, গুপ্তবীজের দুটো ভাগ, ঠিক আছে। একটা হচ্ছে কি একবীজপত্রী, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী, আচ্ছা দেখ আমরা এটা বুঝতে পারলি তো, জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি কি জিনিসটা, আসছিস তো, ঠিক আছে সব দেখছি আমি, ঠিক আছে। জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি জিনিসটা কি বলতো, পাইন গাছ, পাইন গাছ মানে কি এর বীজগুলো কি থাকে বাবু, বাইরে থাকে, ঠিক আছে। ওই জন্য এর নাম হচ্ছে কি জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি। কিন্তু এই যে অ্যাজিনোস্পার্ম বা গুপ্তবীজি এটা হচ্ছে একবীজপত্রী, এটা হচ্ছে কি এক, সরি এটা হচ্ছে ওর বীজগুলো ভিতরে থাকে, এর বীজগুলো এরকম, আম খাচ্ছি আমের বীজ তো ভিতরে, জাম খাচ্ছি কোনটা রে, ডাব, ওটা ওটা তোর হচ্ছে তোর গুপ্তবীজি, ঠিক আছে, বীজের ভিতরে থাকে। যাই হোক, তো এখানে দেখ, আরে খোলটা ভিতরে থাকে না, ডাবটা ছালটা থাকে না, এটা গুপ্তবীজ হবে না। তো তারপর হচ্ছে কি একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এবার একবীজপত্রী দ্বিবীজপত্রী কিভাবে চিনবি, দেখবি যেই ফলটা ভাঙলে দুটা টুকরা পাবো, যেরকম মোটর গাছ, মোটর ছোলা, ছোলা ছোলাকে দেখবি দুটা ভাগ থাকে না, আমের কি দুটা ভাগ থাকে না, হ্যাঁ কুশিটার ভিতরে দুটা থাকে না। তো যার দুটা পার্ট থাকবে, যে বীজটার দুটা পার্ট থাকবে, কিন্তু ধানের চালের কি দুটা পার্ট থাকে, গমের কি দুটা পার্ট থাকে। এখান থেকে তফাৎটা বুঝে নে, কোনটা একবীজপত্রী, যার দুটা পার্ট থাকে না ওটা হচ্ছে একবীজপত্রী, আর যার দুটা পার্ট থাকে ওটা হচ্ছে কি দ্বিবীজপত্রী, ঠিক আছে। গুপ্তবীজের যে দুটো ভাগ, একটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, যার দুটো পার্ট থাকে ওটা কি বলবো আমরা, দ্বিবীজপত্রী, আর যার একটা পার্ট থাকবে সেটা হচ্ছে কি একবীজপত্রী, বুঝতে পারলি। আর এগুলো হচ্ছে কি গুপ্তবীজি। তো এখানে আমরা আম জাম কাঁঠাল লিখতে পারবো, কিন্তু আম জাম কাঁঠালের মধ্যে কে একবীজপত্রী কে দ্বিবীজপত্রী আরামসে বের করতে পারবো, পারবো না? অবশ্যই পারবো। এবার হচ্ছে জিমনোস্পার্ম ব্যক্তবীজি হলো। আচ্ছা তারপরে দেখ, আমরা তাহলে কি বললাম, প্রথমে অ্যালগি বা শৈবাল, তারপরে বললাম ব্রায়োফাইটা, তারপর বললাম জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি, আর তারপর বললাম হচ্ছে কি গুপ্তবীজি বা অ্যাজিনোস্পার্ম, ঠিক কি তো? হ্যাঁ আচ্ছা, এবার
আর উদ্ভিদ যে যে পুরো প্রাণী উদ্ভিদের যে গোষ্ঠীটা, ঠিক আছে, উদ্ভিদ রাজ্যের যে গোষ্ঠীটা, এগুলো হচ্ছে কি, এরা হচ্ছে সবুজী। এটা হচ্ছে কি, মানে নিজের খাদ্য। প্রথম যে উদ্ভিদ রাজ্যের যে বৈশিষ্ট্য আমি প্রথমেই শিখেছিলাম, প্রাণীর যে বৈশিষ্ট্য, প্রাণীর বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে কি সবুজী, সবুজী। আর এরা উদ্ভিদের যে সবুজী, আর একটা কি বলতো, এরা তোর এদের যে কোষ প্রাচীর কি নির্মিত বলতো, সেলুলোজ দ্বারা গঠিত। এই যে উদ্ভিদের যে কোষগুলো আছে না, প্রত্যেকটা যে আছে, তো কোষ দিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র। এই যে কোষ প্রাচীর আছে, একবার লিখে দিই, ঠিক আছে, কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত। কি রে, সেলুলোজ। এদের কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত। ঠিক আছে, বুঝতে পারলি তো উদ্ভিদের। আচ্ছা, এবার দেখ লাস্ট বাট নট লিস্ট, ঠিক আছে, লাস্ট একবার পড়ে নিই আমরা এই তোর আরেকবার অ্যালগি বা শৈবাল গুলো একবার রিপিট করে নিই। দেখ, এই যে অ্যালগি বা শৈবাল, এর যে প্রথম বৈশিষ্ট্য হবে সেটা হবে কি বলতো, প্রথম যে বৈশিষ্ট্য হবে, এরা হচ্ছে এককোষী। ঠিক আছে, এরা হচ্ছে কি এককোষী, এরা হচ্ছে এককোষী। ঠিক আছে, আর এরা হচ্ছে কি প্রকৃতির লিঙ্গধর দেহ, মূলত হ্যাপ্লয়েড। এবার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্বন্ধে তোরা ক্যাচাল খাবি নাকি রে, হ্যাপ্লয়েড বা এন, ঠিক আছে, বুঝাচ্ছি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে ডিপ্লয়েডে দেখা যায়। আচ্ছা, এদের দেহে কোনো কলাতন্ত্র গঠিত হয় না, এদের দেহে কিন্তু কোনো কলাতন্ত্র গঠিত না। এরা ফুল ফল বীজ উৎপন্ন হয় না। এদের কিন্তু ফুল ফল বীজ উৎপন্ন হয় না। ঠিক আছে, ফুল ফল বীজ কিছু এদের হয় না। ঠিক আছে, আর এদের উদাহরণ হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে কি, ক্লাইমাডোমোনাস আর স্পাইরোগাইরা। ক্লামাইডোমোনাস আর কি স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। ঠিক আছে, ক্লামাইডোমোনাস আর স্পাইরোগাইরা, বুঝতে পারলি? তাহলে এই শৈবাল, শৈবাল কথা দেখা যায়, বুঝতে পারছি তো, পিচ্ছল কেন হয় শৈবালের পা দিলে, পিচ্ছল কেন হয় রে বলতো, এখনই বললাম। হ্যাঁ, বেয়াদব কথাকার। কি রে, মিউসিলেজ। শৈবালের যে কোষে আছে, কোষ প্রাচীরে কি থাকে, মিউসিলেজ থাকে, ওই জন্য শৈবাল পিচ্ছল হয়। বুঝতে পারছিস না, কি বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, মিউসিলেজ থাকার ফলে পিচ্ছল হয়। ঠিক আছে, এই যে মিশুতে লেখা আছে এখনো। ঠিক আছে, এটা বুঝতে পারলি তো, অ্যালগি বা শৈবাল আমরা মানে সমস্ত ধরনের জাতকে আমরা কি বলবো, যে সবুজ সবুজ, যেখানে খুব ছোট এককোষী, সেটা হচ্ছে অ্যালগি বা শৈবাল। এবার হচ্ছে ব্রায়োফাইটা, এদের মূল দেহটি লিঙ্গধর হ্যাপ্লয়েড প্রকৃতির। এরা হচ্ছে কি হ্যাপ্লয়েড প্রকৃতির। কি রে, হ্যাপ্লয়েড মানে কি রে, টুয়েন। হ্যাপ্লয়েড মানে টুয়েন, এটা আমরা বুঝাবো, টাইম আসলে ঠিক বুঝাবো। হ্যাপ্লয়েড জিনিসটা কি, ডিপ্লয়েড জিনিসটা কি, টাইম আসলে অবশ্যই বুঝাবো, টেনশন নিবি না। ঠিক আছে, বহুত বড় ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, দেখ, এরপরে হ্যাপ্লয়েড প্রকৃতির কাণ্ড, এদের কোনো কাণ্ড আর পাতা থাকে না। ওই যে মনে কর ধরে একটা ইটে বর্ষার দিনে এত বড় বড় হয়ে গেছে, ঠিক আছে, মনে কর, হ্যাঁ, ছোট ছোট ছোট, দেখিস না আমরা কি করি, পুষনি দিয়ে এটাকে যখন, হ্যাঁ, পুষনি দিয়ে যখন নিটালটা ছিড়াই কিনা, মনে আছে, যখন ইটটা যখন ছুটায়, পুষনি দিয়ে খোকরে খোকরে তারপর দেওয়াল দেখা হয়, বুঝলি না না? হ্যাঁ, তো ওটাকে আমরা কি বলবো রে বাবু, ব্রায়োফাইটা। কি বলবো, এদের থাকে না পাতা, না থাকে কাণ্ড, মূল কাণ্ড পাতা থাকে না, না মূল কাণ্ড পাতা থাকে না, থাকে না। ঠিক আছে, এদের দেহ অত্যন্ত সরল প্রকৃতির, মানে পুরো সিম্পল প্রকৃতির, পুরো সিম্পল প্রকৃতির। ঠিক আছে, পুরো সিম্পল প্রকৃতির। ঠিক আছে, এই যে দেহটা কি প্রকৃতির, আর এদের ফুল ফল বীজ উৎপন্ন। আরে ভাই, যদি মূল কাণ্ড পাতা না থাকে তো ফুল ফল কেন হবে, ঠিক না? ফুল ফল, এই যে ফুল ফল বীজ উৎপন্ন হয় না, হয় না। ঠিক আছে, বুঝতে পারলি? আর এখানে এর যে উদাহরণটা, এক্সাম্পলটা ভালো করে মনে রাখবি। একটা বলেছিলাম আমি, রিক্সিয়া ও পেগোনেটাম বলেছিলাম না, এই তো এখানে ও পেগোনেটাম, পেগোনেটাম এক্সাম্পল হলো। ঠিক আছে, বুঝতে পারলি? এই দুটো কমপ্লিট হলো কিনা বল, পুরো কমপ্লিট তো নাকি? হ্যাঁ, অ্যালগি আর ব্রায়োফাইটার মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট হলো তো। অ্যালগি মানে হচ্ছে কি বাবু, শৈবাল, আর এটা হচ্ছে কি ওই যে
হ্যাঁ বৃষ্টির দিনে এত ছোট ছোট থাকে, ঠিক আছে। হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, এদের ফুল ফল কিচ্ছু হয় না, না তোর কাণ্ড পাতা হয়, কিছু হয় না, শুধু এইটুকু এইটুকু বেড়ে বেড়ে থাকে। আর আমরা যখন ইটাতে ইট এরকম হয় না, আমরা প্রশ্নতে ছিঁড়ে 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 ই করি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি ফান জাতীয়, ফান গেলে এই যে ফান জাতীয় বা টেরিডোফাইটা, এর একটু বৈশিষ্ট্যটা পড়ি, ঠিক আছে। এদের মূল দেহটি রেণুধর দেহ, ডিপ্লয়েড প্রকৃতির। এরা কি প্রকৃতির? ডিপ্লয়েড। এদের দেহটা হচ্ছে কি এদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে। এদের কি থাকে? মূল কাণ্ড সাথে থাকে, অবশ্যই থাকে নাকি, সাত পাতা থাকে না, মূল কাণ্ড পাতা এদের থাকে, ঠিক আছে, এদের থাকে মূল কাণ্ড পাতা থাকে। আর এদের দিয়ে প্রথম সংবহন কলা সৃষ্টি হয়। এই মানে এই উদ্ভিদটার দেহে প্রথম প্রথম সংবহন কলা, মানে কি রে পুরো। আরে উদ্ভিদের কি থাকে, আমাদের যেরকম শিরা ধমনী থাকে, তো উদ্ভিদের ততক্ষণ থাকে চলাচল করে জাইলাম ফ্লোয়েম থাকে, জানিস না এটা? জাইলাম ফ্লোয়েম পড়াইনি আমি, প্যারেনকাইমা ক্লোরেনকাইমা পড়াইনি, দিব একদম থবড়া একদম। এটা কে পড়ালো তোদের? ছিলাম না, মিথ্যা কথা বলছি তো। প্যারেনকাইমা ক্লোরেনকাইমা জাইলাম কলা পড়াইনি আমি। তো এদের দেহে প্রথম কি রে, এদের দেহে প্রথম সংবহন কলা সৃষ্টি হয়, সংবহন কলা সৃষ্টি হয়, ঠিক আছে, সৃষ্টি হয়। যেরকম আমাদের শরীরে কি সংবহনতন্ত্র কি রক্তের চলাচল হচ্ছে না, এদের দেহে প্রথম সংবহন কলা সৃষ্টি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি এদের ফুল ফল বীজ উৎপন্ন হয় না। এদের ফুল ফল বীজ উৎপন্ন হয় না, ঠিক আছে। এদের ফুল ফল বীজ উৎপন্ন হয় না, ঠিক আছে, হয় না। এদের ফুল ফল বীজ কিন্তু উৎপন্ন হয় না, ঠিক আছে। আর এদের এক্সাম্পলটা মনে রাখবি, ফান জাতীয় উদ্ভিদ। এরা হচ্ছে কি, এরা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে ফান জাতীয় উদ্ভিদ। আর এদের উদাহরণ হচ্ছে কি ড্রায়োপটেরিস। এক্সাম্পল মনে রাখবি, ঠিক আছে, ড্রায়োপটেরিস, ড্রায়োপটেরিস, লাইকোপোডিয়াম, কি রে, লাইকোপোডিয়াম মুখস্থ করবি। আর একটা হচ্ছে কি সেলা জি নেলা, সেলাঞ্জেনেলা, ঠিক আছে, লাইকোপোডিয়াম বা সেলাঞ্জেনেলা, ঠিক আছে। ড্রায়োপটেরিস, লাইকোপোডিয়াম, এলা হচ্ছে কি ফান জাতীয় উদ্ভিদ, মানে শাক টাইপের, ঠিক আছে। এটা হচ্ছে কি কি জাতীয় টাইপের রে, শাক, শাক খাই নাম না, ডেকি শাক, কলমো শাক, এই শাক টাইপের জিনিসটা, ঠিক আছে, বুঝতে পারলি। তারপর হচ্ছে কি জিমনোস্পার্ম বা ব্যাক্টোবিজি। এই জিমনোস্পার্ম বা ব্যাক্টোবিজি ভালো করে বুঝ। ব্যাক্টোবিজি জিনিসটা কি, এদের মূল দেহটি ডিপ্লয়েড প্রকৃতির, দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে, এদের বিভিন্ন কলা থেকে কতন্ত্র থাকে, এখানে জাইলেম ফ্লোয়েম থাকে, সবকিছুই থাকে, ঠিক আছে। মানে একটা উদ্ভিদের যেটা থাকার প্রয়োজন, এটা আমরা লিখছি না, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। যে এখানে যেরকম পাইন গাছ আছে না, এরা প্রথম যে বৈশিষ্ট্য, এর বীজটা কি থাকবে, বিচিটা কি থাকবে, বাইরে থাকবে, কি থাকবে, বা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, এর অবশ্যই জাইলেম, এর সংবন্ধ থাকবে। আর এরা হচ্ছে যদি বলে এরা তো এককোষী, এরা তো বহুকোষী থাকবে, এখানে তো কোষ তো প্রচুর থাকবে, নাহলে এত উন্নত কেন গাছটা, ঠিক না। পাইন গাছ টাইপের অনেক টাইপের গাছ আছে, ঠিক আছে, যেরকম পাইনাস সাইকাস, এর যদি এক্সাম্পল বলা হয় তো কি হবে, পাইনাস আর সাইকাস, ঠিক আছে, সাইকাস, এর এক্সাম্পল হচ্ছে কি পাইনাস সাইকাস, ঠিক আছে, ক্লিয়ার একদম, বুঝতে পারলি। আচ্ছা, এবার দেখ এদের মূল দেহটি, এই যে ব্যাক্টোবিজ যেটা পড়ছি না, হ্যাঁ, এদের বীজে একটি বা দুটি দুইয়ের বেশি বীজপত্র থাকতে পারে। বীজ উৎপন্ন হলে ফল উৎপন্ন হয় না, ফলটা উৎপন্নই হয় না, কি আর খাবি তুই ফল, পাইন গাছের ফল খাবি, এখানে ফল উৎপন্ন হয় না। না আমি ঠিক, হ্যাঁ ভাবছিলাম তো ফলটা মনে হয় ভিতরে হয়, কিন্তু না, এর ফল উৎপন্ন হয় না, ফল উৎপন্ন হয় না, এর ফল উৎপন্ন হয় না, খাবি কি তুই ফল, ঠিক আছে। ওই জন্য পাহাড়ে দেখা যায় মালগুলো, ঠিক আছে। তো এদের বিভিন্ন কলা বা কলাতন্ত্র দেখা যায়, এদের কলাতন্ত্র দেখা যায়, ঠিক আছে। কলাতন্ত্র কি রে, জাইলেম ফ্লোয়েম, ঠিক না, লিখছি না, ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম, মানে যে যেরকম আমাদের শিরা ধমনী, ওরকম এদের কি জাইলেম ফ্লোয়েম। তারপর হচ্ছে কি গুপ্তবীজি। গুপ্তবীজি মানে কি বলতো,
আমরা চোখে যাই দেখছি আম জাম লিচু কাঁঠাল, এগুলো হচ্ছে কি গুপ্তবীজি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি গুপ্তবীজি। ঠিক আছে, গুপ্তবীজি হচ্ছে কি যে গুপ্তবীজি আবার দু প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে একবীজপত্রী গুপ্তবীজি। তোকে যদি উদাহরণ দিতে বলে তো আম জাম লিচু কাঁঠাল বলে দিবি। তোকে যদি বলে যে একবীজপত্রী, ধান ধান ধান, হ্যাঁ সর্ষেও হবে, ঠিক না? সর্ষের তো সর্ষের যে বীজটা আছে ফাটা কি দুটা তুই পাচ্ছিস না? ওটা না, বীজটা তোকে দুটা ভাগ করতে হবে। সর্ষের বীজটাকে দুটা ভাগ করে দুটো পাবি কি? হ্যাঁ পারাবি। ঠিক আছে, যখন দুটো ভাগ হয়ে যাবে কিনা, এবং ছোলা আমরা দেখতে পাচ্ছি যে ছোলার ডাল ঠিক না দুটো ভাগে হয়ে যায়। তো বীজটা যখন দুটো ভাগে, একটা আছে একবীজপত্রী, একটা হ্যাঁ মুসুর ডাল হয়। দেখবি ফাটা দেখবি দুটো হয় মুসুর ডাল, লাল টাইপের ডালটা না, ওটাকে মুসুর ডাল বলছে তো নাকি? ওরা অবশ্যই অবশ্যই মুসুর ডাল হয়। দেখবি, তুই দেখবি কোনটা একবীজপত্রী আর কোনটা দ্বিবীজপত্রী। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যাজিওস্পার্ম বা গুপ্তবীজ হচ্ছে কি ধান গম, সব বুঝতে পারলি তো? আচ্ছা, উদ্ভিদটাকে কিনা আমরা একটা বিজ্ঞানী ছিল, ওই বেটা ফের তিনটা ভাগে ভাগ করেছিল। কি বলতো? একটা হচ্ছে, আচ্ছা উদ্ভিদ তো আমরা এই শ্রেণীভাগ করি কটা ভাগে? উদ্ভিদ রাজ্যের পাশে শ্রেণীভাগ হচ্ছে কি অ্যালগি বা শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম আর অ্যাজিওস্পার্ম। ঠিক আছে, কিন্তু উদ্ভিদটাকে কিনা আরো ফের একটা এই বিজ্ঞানী ছিল, তোদেরকে বললাম তিনটা ভাগে ভাগ করেছিল। হ্যাঁ না, ওই যে বললাম না, আরে তিনটা ভাগে ভাগ করো না, একটা হচ্ছে বিরুৎ, বিরুৎ না বিরুৎ না বিরুৎ, হ্যাঁ বিরুৎ, আর একটা হচ্ছে বৃক্ষ, একটা হচ্ছে বৃক্ষ, এক বৃক্ষ দেখ, এক নম্বর হচ্ছে বৃক্ষ, দুই নম্বর হচ্ছে গুল্ম, আর তিন নম্বর হচ্ছে বিরুৎ। এই তিন ধরনের গাছ আছে। ঠিক আছে, মানে যত ধরনের উদ্ভিদ আছে কিনা এই তিন ধরনের গাছ আছে। মানে আমরা যদি পুরো উদ্ভিদ রাজ্যটাকে শ্রেণীবিভাগ করি, তো মানে মেন যে শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য অনুসারে যদি শ্রেণীবিভাগটা করি, তো এটা হচ্ছে যে এর বৈশিষ্ট্য আলাদা, এর বৈশিষ্ট্য আলাদা, এর বৈশিষ্ট্য আলাদা, মানে পাঁচটা ভাগে ভাগ করি। কিন্তু যদি হাইট অনুসারে যদি ভাগ করি বা মোটা পাতলা অনুসারে যদি ভাগ করি, তো তিনটা জিনিসে ভাগ হয়েছে। বৃক্ষ, বৃক্ষ মানে কি বলতো? কাঠ থাকবে, যে গাছের কাঠ থাকবে ওটা হচ্ছে বৃক্ষ। ঠিক আছে, বৃক্ষ হচ্ছে কি মানে কাঠ থাকবে বিশাল আকারে, যেমন আম, এটা হচ্ছে কি বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এটা হচ্ছে কি বৃক্ষ। এটা হচ্ছে গুল্ম, গুল্মটা কি বলতো? বেশি হাইট থাকবে না, থাকবে কিন্তু হাইটটা ছোট থাকবে। কি থাকবে? হাইটটা গুল্ম জাতীয়, যেরকম তোর কি বলবো, লিচুর গাছ বলতে পারিস গুল্ম জাতীয়। ঠিক আছে, মানে হাইটটা বৃক্ষ হবে না, ওর কাঠ তৈরি হবে না। ঠিক আছে, আর বিরুদ্ধে তো মানে কি বলতো? ঘাস, লতা পাতা। কি লতা পাতা বললি তো? হ্যাঁ লতা জাতীয় বা ঘাস জাতীয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বৃক্ষ। বুঝতে পারলি কি ব্যাপারটা? তো উদ্ভিদ সম্বন্ধে আগে সবকিছু বুঝতে পারলাম না? আমাদের পুরো প্রাণী সম্বন্ধে 5 কিংডম অফ জীব জগৎ বললাম না? ঠিক আছে, প্রাণী সম্বন্ধে 5টা বললাম, তারপর প্লান্টের আমরা পুরো চারখাল করে দিলাম। প্লান্টে কি কি ভাগ আছে এটাও চেষ্টা করলাম। পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার, কোনো অসুবিধা নাই। আর হ্যাঁ শেষ হলো, তারপরে দিন আমরা কি করবো? প্রাণী সম্বন্ধে পড়বো। আজকে বললাম কি উদ্ভিদ সম্বন্ধে, তারপর দিন যে টপিকটা হবে আরো ইন্টারেস্টিং হবে, প্রাণী সম্বন্ধে পুরো চারখাল করে দেবো। কোন ধরনের প্রাণী আছে, কি প্রাণী আছে না আছে, সবকিছু A to Z আমরা পড়বো। এরপর দিন আশা করি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়া।